আমরা দুজনেই আমন্ত্রিত। ও হ্যাঁ, আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমার নাম সূর্য, সূর্য ব্যানার্জি। পেশায় আমি একজন স্কুল মাস্টার। তবে কিছু মাস ধরে আমার পেশায় একটু বদল এসেছে। মাস্টারের পাশাপাশি আমি একজন খ্যাতনামা গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট। সৌভাগ্যবশত গোয়েন্দা ব্যক্তিটি আমারই স্কুলের বন্ধু অগ্নিজিৎ সেনগুপ্ত। অগ্নি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তবে বর্তমানে ইঞ্জিনিয়ারিং এর চেয়ে ওর গোয়েন্দা পরিচয়টাই প্রধান। গত 3 মাসে পরপর 6টা কেস সলভ করে ওর ভালোই নামডাক হয়েছে কলকাতা শহরে। আজকাল বড় বড় মন্ত্রী মিনিস্টারের সঙ্গে ওর ওঠা বসা। ওর চোখের অদ্ভুত বাদামি রঙের মণি দুটো দেখলেই মনে হবে যেন নারকেল গাছের গুড়ি কেটে লেন্স বানিয়ে চোখে পড়ে রয়েছে। ওর লম্বা সুঠাম দেহে কলার বলা গেঞ্জি আর কট কাপড়ের প্যান্ট ছাড়া আর কিছুই পরতে দেখিনি বোধহয়। ওর ফর্সা মুখের গোলাপি ঠোঁটের বাঁ কোণের তলায় ওই কালো তিলটাই যেন কি আমাদের ক্লাসে মেয়েদের কাছে মূল অ্যাট্রাকশন করে তোলে। অ্যাডোরেবল, অবসেশন, লোলাপালোজা আরো নানা তকমা অগ্নিকে একেবারে স্কুলের সুন্দরকান্তি ছেলেদের মধ্যে অন্যতম করে তুলেছিল। একবার আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল অগ্নিকে বলেছিল, তোর ঘন কালো চুলের মধ্যেও আমি কৃষ্ণপ্রেম খুঁজে পাই অগ্নি। উত্তরে অগ্নি বলেছিল, আমিও প্রেম খুঁজে পাই। আমিও প্রেম খুঁজে পাই তোর ব্যাগের ভিতরে রাখা ওই লাল রঙের, ওই লালচে ওই লালচে কভারওয়ালা ফিজিক্স বইটার মধ্যে। কথাটা শোনার পর ক্লাসের সবাই এমন অট্টহাস্য করেছিল যে পরের বার থেকে ওর সাথে মেটাফরিক্যালি প্রেম নিবেদন করতে সব মেয়েরাই ভয় পেত। স্কুলের পর ইঞ্জিনিয়ারিং পড়তে অগ্নি ব্যাঙ্গালোর চলে যায়, আর আমি যাদবপুরের একটি কলেজে জুলজিতে মাস্টার্স করলাম। দুজনের গন্তব্য আলাদা হলেও যোগাযোগের মাধ্যমে আমাদের বন্ধুত্বটা আজও অটুট রয়েছে। এখন অগ্নি কলকাতাতেই থাকে। স্কুল পাশ করার 19 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অগ্নির কথায় কথায় মজা করার অভ্যেসটা রয়ে গেছে। গোয়েন্দাগিরি করতে অবশ্য আবার নো মজার উল্টাই ফলো করে। 1 মাস হলো অগ্নি সিকিম ট্যুর করে এলো, নর্থ সিকিম। ঘুরে আসার পরদিনই ভূপেন ভট্টাচার্য অগ্নির বাড়িতে নিমন্ত্রণ করতে চলে গেলেন। সঙ্গে আমাকেও সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ করলেন। কোনো অসম্মতি না জানিয়ে তার অনুরোধে রাজি হবার ইচ্ছা প্রকাশ করলাম আমরা দুজনই। আজ সেখানেই যাওয়া। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। সন্ধ্যে 7:30 নাগাদ আমরা বাগবাজারের ডালসেট কমিউনিটি হলে পৌঁছে গেলাম। ভূপেনবাবু আমাদের দিকে এগিয়ে এসে হাসি মুখে স্বাগত জানালেন। হঠাৎ সেখানে উপস্থিত ভূপেনবাবুর গেস্টদের মধ্যে একটা চাঞ্চল্যকর ব্যাপার লক্ষ্য করলাম। অনুষ্ঠানে নিমন্ত্রিত পুলিশ ইন্সপেক্টর মিস্টার সুকান্ত হালদারকে দেখলাম হন্তদন্ত হয়ে এগিয়ে এসে অগ্নিকে বলছে, অগ্নিজিৎ বাবু, উঠতি গায়ক রবিশঙ্কর দত্ত কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। সকলের দাবি তার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়। অগ্নি বলে উঠল। সকলের বলতে? হালদার বলল, আসলে আর গায়করা যেমন অভিজিৎ রায়, দেবল চ্যাটার্জি, তারপর র্যাপ সিঙ্গার মাইকেল, এমনকি রবিশঙ্করের সবসময় পরিচারক ভোলা, এদের সকলের দাবি যে রবিশঙ্করের মৃত্যুটা স্বাভাবিক নয়, কারণ এনারা সকলেই কিছুক্ষণ আগে রবিশঙ্করের সঙ্গে কথা বলেছেন। মাইকেলের সঙ্গে ফোনে লাস্ট কথা হয়েছে রবিশঙ্করের। হঠাৎ কথার মাঝে মাইকেল এক মৃদু আর্তনাদ শুনতে পায়, আর তারপরই ফোনটা কেটে যায়। তৎক্ষণাৎ ভোলা মাইকেলকে জানায় যে রবিশঙ্কর অচেতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে। মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের ফোর্স সে বাড়িতে যায়, আর তারপরেই এসব ইনফরমেশন পাওয়া। অগ্নিজিৎ বাবু, আপনি আমার সঙ্গে রবিশঙ্করের বাড়িতে চলুন। যত শীঘ্রই সম্ভব এর তদন্ত করা দরকার। পাবলিকের প্রেশার তো আপনি জানেন। অগ্নি হালদারকে উদ্দেশ্য করে বলে, হালদার, তুমি গাড়ি বার করো, আমি আসছি। হালদার চলে গেল। অগ্নি এবার ভূপেনবাবুকে উদ্দেশ্য করে বলল, মিস্টার ভট্টাচার্য, আমাদের ক্ষমা করবেন। সূর্য আর আমাকে এখনই বেরোতে হবে। চলি। সূর্য, চল। রবিশঙ্করের বাড়ি পৌঁছতে লাগলো 1 ঘন্টা। যাদবপুর থানা থেকে 10 মিনিট লাগে রবিশঙ্করের বাড়ি পৌঁছতে। বাড়ির গেটের মুখে দেখলাম বড্ড ভিড়। আমি অগ্নিকে উদ্দেশ্য করে বললাম,
পাবলিক মিডিয়া প্রেসের লোকজন তো গেটটাকে পুরো কোল্যাপস করে রেখেছে, এবার উপায়? অগ্নি বলল, এরও মোটা মাথা থাকলে গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হওয়া অসম্ভব, বুঝলি? পুলিশ তো আছে আমাদের সঙ্গে। ভিড় এড়িয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ঢোকা মাত্রই যে ঘরটা দেখলাম মনে হলো সেটাই বাড়ির লিভিং রুম। সেখানে বিভিন্ন শিল্পীরা উপস্থিত। রবিশঙ্করের দেহের ঠিক পাশে একজন বয়স্ক লোক মাথা নিচু করে কাঁদছে। লোকটিকে দেখে মনে হলো 60-65 বছরের মতো বয়স হবে। বেশ লম্বা চেহারা, মাথায় পাকা চুল, মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি, গোঁফ। অগ্নি তাকে তার পরিচয় জানতে চাইলে লোকটি বলে উঠল, আমি ভোলা, এই বাড়িতে কাজ করি। আপনারা? অগ্নি বলে উঠল, আমি অগ্নিজিৎ সেনগুপ্ত, গোয়েন্দা বিভাগের লোক। নমস্কার। আচ্ছা, ঘটনাটা কখন ঘটে? ভোলার কান্না যেন এবার আরো জোরে শোনালো। ও বলে উঠল, কি আর বলি, দাদাবাবু যে মারা গেছেন তা ভাবলেই যে গাটা শিউরে উঠছে। জলজ্যান্ত মানুষটা যে কিছুক্ষণ আগে রাতের রান্নার খোঁজ করলো, এখন সে মৃত। হায় ঈশ্বর, হে তোমার কি বিচার বিশ্বনাথ, হে তোমার কি বিচার। জানেন, তখন বাজে রাতের 8টা। দাদাবাবু আমায় রাতের রান্নার কথা জিজ্ঞেস করে রেডি হতে গেলেন ভূপেন ভট্টাচার্যের ছেলের জন্মদিনে যাওয়ার জন্য। দাদাবাবুর ঘন ঘন ফোন আসতে থাকলো। তারপর হঠাৎ ভেতরে গেলাম দাদাবাবুকে তাড়া দেবার জন্য। তখন দাদাবাবুর অচৈতন্য অবস্থা দেখে আমি মাইকেল দাদাবাবুকে ফোন করলাম। আর তারপর অগ্নি বডিটার দিকে এগিয়ে গেল। তারপর হালদারকে বলল, হালদার, বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আমার ধারণা মৃত্যুটা বিষক্রিয়ায় হয়েছে। হঠাৎ দেবল চ্যাটার্জি বলে উঠলেন, তা কি করে সম্ভব? যেই মানুষটা দিব্যি আমাদের সঙ্গে কথা বলছিল তার কিনা বিষক্রিয়ার মৃত্যু? না না, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে মিস্টার সেনগুপ্ত। অগ্নি বলে, ভুল হতেও পারে, তবে ওনার নীলচে ঠোঁটের রং দেখে মনে হলো মৃত্যুটা বিষক্রিয়ায়। ভোলাদা, আপনি বলুন, রবিশঙ্কর লাস্ট কি খেয়েছিল? অভিজিৎ রায় বিতৃষ্ণার সুরে বলে উঠলেন, আর মদ ছাড়া কি ও আর কিছু চোখে দেখতে পায় নাকি? সবেই গানের ফিল্ডে নেমেছে, মানে নাম করেছে 1.5 বছর হলো, আর এখনই মদে ডুবে থাকলে ওর বাকি জীবনটা তো ধসে যাবে। এ কথা বললেই ও বলতো। অভিজিৎ দা, এসব জ্ঞান দিও না তো। মদ খেলেও আমার গলায় কিচ্ছু হবে না। আমার গলাটা যে আমার নিজে হাতে তৈরি করা। অগ্নি আশ্চর্য হয়ে বলল, নিজের হাতে তৈরি করা? তাও আবার গলার স্বর? অদ্ভুত। আচ্ছা মাইকেল বাবু, আপনার সঙ্গে রবিশঙ্করের লাস্ট কি কথা হয়েছিল? মাইকেল বলে উঠল, সে কথা নয়, পরে হবে। আগে বডিটাকে পোস্টমর্টমে পাঠানো দরকার। আপনাদের এটাই ভুল। আগের কাজটা আগে না করে পরের কাজটা নিয়ে ভাবতে শুরু করে দেন। আরে মশাই, সেই সুযোগেই তো ক্রিমিনালরা আরো 2-4টে খুন করে ফেলে। অগ্নি বলে, আপনার কি মনে হয় এই কেসেও এমন সম্ভাবনা আছে মাইকেল বাবু? মানে, যে রবিশঙ্করকে খুন করেছে সে কি আরো 2-4টে খুন করতে পারে? মাইকেল একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, তা আমি কি করে বলবো, কিন্তু এরকমই তো হয়, আর এরকমই তো হচ্ছে আজকাল। না, আসলে আপনি এত কনফিডেন্সের সঙ্গে কথাটা বললেন তো, তাই ভাবলাম একটা কনফিডেন্ট উত্তর পাবো, কিন্তু ব্যাড লাক। যাই হোক, হালদার, বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর ওর মদের গ্লাসটাও টেস্টে পাঠাও। আচ্ছা ভোলাদা, রবিশঙ্কর কি আর কিছু খেয়েছিল? ভোলা বলে, না। অগ্নি বলে,
আচ্ছা, আমি এবার সমস্ত বাড়িটা একবার ঘুরে দেখতে চাই। আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার আর কিসের অসুবিধা? অগ্নি বাড়ির সমস্ত ঘরগুলি ভালো করে ঘুরে দেখলো। সবকিছু দেখার পর অগ্নি বলে উঠল, বেশ, কাল সকালে আমি আবার আসব। কাল এখানে আপনাদের উপস্থিতি আমার কাম্য। হালদার, পাবলিক বা প্রেস যেন ভিড় না করে তার খেয়াল রেখো। চলি। অগ্নি আর আমি বেরিয়ে আসলাম। আমি প্রশ্ন করলাম, কি বুঝলি? অগ্নি বলে, কেস একেবারে জন্ডিস। কাল সকালে কথা হবে, এখন বাড়ি যাই। পরদিন সকালে আমি অগ্নির বাড়িতে চলে গেলাম। কিরে, আর কত দেরি করবি? অগ্নি বলে উঠল, দাঁড়া, চাটা খেয়ে আসছি। তুই কি খাবি বল? হঠাৎ হালদার অগ্নির বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে বলল। পটাশিয়াম সায়ানাইড। আমি চমকে উঠে বললাম, না না, ওরম মারাত্মক বিষ খাবার আমার কোনো শখ নেই। আরে, সেরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো, রবিশঙ্করের মৃত্যু হয়েছে পটাশিয়াম সায়ানাইড, আর বিষটা কোনো খাবার কিংবা কোনো পানীয়র মাধ্যমে ঢোকে। অগ্নি বলে, হালদার, গাড়ি রেডি আছে তো? এখনই আমাদের ও বাড়ি যেতে হবে। আমরা রবিশঙ্করের বাড়ি পৌঁছালাম। বাড়িতে ঢোকা মাত্রই অগ্নি ভোলাকে বলল, ভোলাদা, রবিশঙ্করের ফোনটা দিন। ভোলা ফোনটা এনে অগ্নিকে দিল। অগ্নি হালদারকে বলে, হালদার, কালকে রাতের সমস্ত কথার রেকর্ডিং আমার চাই। কুইক। অগ্নি আমাকে চোখের ইশারার মাধ্যমে কিছু বলতে বলল। আমি সকলের উদ্দেশ্যে বললাম, এবার সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলতে হবে। তো আগে মাইকেল বাবুকে দিয়ে শুরু করা যাক, কি বলিস অগ্নি? মাইকেল আপত্তি জানিয়ে বলে, না, কেন আমি কেন? আমার জেরা আগে হবে কেন? অগ্নি বলে, দেখুন, জেরা তো করতেই হবে, সে আগে হোক কিংবা পরে। তবে আপনি বিখ্যাত র্যাপ সিঙ্গার, আপনাকে আমার অত্যন্ত ভালো লাগে। চলুন আপনাকে দিয়েই শুরু করি। ভোলাদা, তুমি রবিশঙ্করের ঘরে আমাদের কথা বলার ব্যবস্থা করে দাও। ওহ, তুমি বলে ফেললাম। ভোলা বলে, তাতে কি হয়েছে, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে চলুন। অগ্নি ফিসফিস করে হালদারকে বলে, কাল তো তেমন ভাবে সার্চ করা হয়নি, তুমি আজ ভালো করে দেখো এদিকটায়, যদি কোনো সূত্র পাওয়া যায়। অগ্নি আর আমি রবিশঙ্করের ঘরে চলে গেলাম। লক্ষ্য করলাম ঘরের বাঁ দেওয়ালটায় একটা সুবিশাল বুক সেলফ, আর সেই সেলফে রাখা অজস্র বইপত্র। আমি ভোলাকে প্রশ্ন করলাম, রবিশঙ্করের বুঝি বই পড়ার নেশা ছিল? ভোলা উত্তর দিল, সত্যি কথা বলতে কি, বইগুলো শুধুমাত্র লোক দেখানো। দাদাবাবুর বই পড়ার বিন্দুমাত্র শখ ছিল না। আচ্ছা, আমার কি এখানে থাকার দরকার আছে? আপনাদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করতাম। না না ভোলাদা, তুমি ব্যস্ত হও না, যদিও চা হলে মন্দ হয় না। ভোলা চলে গেল। অগ্নি ঘরের পূর্ব দিকের জানলার সামনে রাখা বেতের মোড়াটায় বসলো, আর মাইকেল অগ্নির ঠিক উল্টো দিকে রবিশঙ্করের স্টাডি টেবিলের পাশে রাখা গিটারটা হাতে নিয়ে একটা চেয়ারে অবস্থান করলো। আমি রবিশঙ্করের বইয়ের কালেকশন বিস্তারিতভাবে দেখতে শুরু করলাম। এমন সময় অগ্নি মাইকেলকে প্রশ্ন করল, রবিশঙ্করের সঙ্গে আপনার ঠিক কতদিনের আলাপ? মাইকেল বলল, বছরখানেক হবে। কেমন লাগতো ওনাকে? আর 5টা শিল্পীকে যেমন লাগতো সেরমই লাগতো। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, রবিশঙ্করের মৃত্যুটা আপনাদের খুন বলে মনে হচ্ছে কেন? পটাশিয়াম সায়ানাইড খেয়ে ও তো নিজেও আত্মহত্যা করতে পারে। অগ্নি ভুরু কুঁচকে মাইকেলকে প্রশ্ন করল, পটাশিয়াম সায়ানাইডের কথা আপনি কি করে জানলেন? মাইকেলের মুখে এক অদ্ভুত চিন্তার ভাঁজ লক্ষ্য করলাম। দু একবার ইতস্তত করে মাইকেল বলল, না, মানে
পটাশিয়াম সাইনাইড তো ভীষণ সাংঘাতিক বিষ কিনা। আর আজকাল পটাশিয়াম সাইনাইড পেটে খুব একটা অসুবিধা হয় না। তাছাড়া এই বিষটার এফেক্ট মারাত্মক, খাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। হঠাৎ আপনার পটাশিয়াম সায়ানাইডের কথাই বা কেন মনে হলো মাইকেল বাবু? মাইকেল এবার যেন একটু সতর্ক হয়ে উত্তর দিল, দেখুন, আমি ওকে খুন করিনি, তবে এটা ঠিক ও খুন হয়েছে। একবার বলছেন আত্মহত্যা, আবার বলছেন খুন। বাহ মাইকেল বাবু, আপনি তো অনেক কিছু জানেন। এবার বলুন তো, আর কি কি জানেন? মাইকেল এক গ্লাস জল ঢক ঢক করে গিলে বলতে আরম্ভ করলো। গত বছর একটা শোয়ে আমাদের দেখা হয়। একরকম জোর করেই ও আমার ফোন নাম্বারটা নিয়ে নেয়। তারপর আস্তে আস্তে আমরা ভালো বন্ধু হতে শুরু করলাম। দুজনে একটা মিউজিক চ্যানেলও খুললাম, নাম দিলাম মহাদেব। অগ্নি আশ্চর্যের সঙ্গে প্রশ্ন করলো, হঠাৎ মহাদেব কেন? মানে এরম অদ্ভুত ঠাকুরের নাম দিয়ে র্যাপ সিঙ্গারের চ্যানেল? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে রবিশঙ্কর মহাদেবের ভক্ত ছিল, তাই ও আমায় এক প্রকার এই নামটা জোর করেই রাখতে বলেছিল। জানেন, আমি ওকে বলেছিলাম তুই রবীন্দ্রসঙ্গীত গাস তো, অন্য কিছু নাম দে। শুনেও বলেছিল, আজ মহাদেব না থাকলে আমি যে গলায় চুড়ি পেতাম না। অগ্নি বলে, বেশ আস্তিক মানুষ ছিলেন তাহলে। সেটা বলা হয়তো ঠিক হবে না, কারণ পুজো অর্চনার বেলায় ওর মধ্যে একদমই ছিল না। ছেলেটা একেবারে মদের জগতে পড়ে থাকতো। মদ, সিগারেট এসবই যেন ওর অক্সিজেন হয়ে উঠেছিল। এবার আসল ব্যাপারটা বলুন তো, পটাশিয়াম সায়ানাইডের কথা আপনার হঠাৎ কেন মনে আসলো? আর কাল রাতে আপনাদের ঠিক কি কথা হচ্ছিল? মাইকেল বলে, কিছুদিন ধরে ওর মধ্যে একটা অ্যাবনর্মালিটি আমি লক্ষ্য করছিলাম। একটা অদ্ভুত টেনশন ওর মুখে দেখা যেত। পরশুদিন আমাদের দুজনেরই বারাসাতে একসঙ্গে একটা স্টেজ পারফরমেন্স ছিল। রবিশঙ্করের বেশ ঠান্ডা লেগেছিল, গলা ভার। এতটাই ঠান্ডা লেগেছিল যে ইনহেলার পর্যন্ত কাজ করছিল না। হাইপার টেনশনের জন্য রবিশঙ্কর সবসময় ইনহেলার ইউজ করতো। ওর ওই অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম গান গাইতে পারবি কিনা। তবে সত্যি ওর প্রতিভা, গানের দক্ষতার কাছে শারীরিক অসুস্থতাও যেন হার মেনে গেল। গানের শেষে ওর বাড়ি ফেরার তাড়া দেখে আমি ওকে প্রশ্ন করেছিলাম, কিরে, এনি প্রবলেম? রবিশঙ্কর বলেছিল, পটাশিয়াম সাইনাইড আমায় তাড়া করছে। এই বলে ও তাড়াহুড়ো করে বাড়ি চলে গেল। কাল যখন ওর সাথে আমি ফোনে কথা বলছিলাম, ও পুরো নেশাগ্রস্ত ভাঙা গলায় আমায় বলল, পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মারা খাঁচা ছাড়া হবে। বলে ওর অট্টহাস্য শুনে মনে হলো যে হয়তো কোনো মেন্টাল ডিসব্যালেন্সে ভুগছে। কিন্তু তারপরও শেষের একটা কথা আমায় পুরো ভাবনাটাই পাল্টে দেয়। অগ্নি বলল, কি কথা? রবিশঙ্কর হালকা গলায় বলেছিল, আমায় বাঁচা মাইকেল, আমায় কেউ। এটা বলার পর একটা কাঁচ ভাঙা শব্দ আমি শুনতে পেলাম। তারপরও কে কে করে উঠল, আর তারপর সেই মৃদু আত্মনাদ। আর এ কথা আপনি কাল চেপে রেখেছিলেন? চমৎকার। ভয়, যে কেউই আমাকে এই কথা শুনলে সন্দেহ করবে, তাই ভয় বলতে পারিনি। অগ্নি বলে, আচ্ছা, আপনি আসুন আর দেবলকে পাঠিয়ে দিন। মাইকেল চলে গেল। ইতিমধ্যে ভোলা এসে আমাদের চা দিয়ে গেছে। দেবল ঘরে ঢুকে সরাসরি অগ্নিকে প্রশ্ন করলো। মাইকেল আপনাকে কি বলে গেল? অগ্নি বলে, তা জেনে আপনার কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। অনেক কাজে আসবে। ওই ওই খুন করেছে আমার বন্ধুকে। এমন এক বিস্ফোরণের মতো জ্বলে ওঠা কথা শুনে আমি প্রশ্ন করলাম, আপনি এতটা শিওর কি করে? পরশুদিন প্রথমবার মাইকেল আর রবিশঙ্কর স্টেজ পারফরমেন্স করলো। আর তারপর যখন আমি কাল রবিশঙ্করকে ফোন করলাম,
ভূপেন ভট্টাচার্যের অনুষ্ঠানে যাবার উপলক্ষে রবিশঙ্কর আমায় বলল, মাইকেল গেলে আমি যাব না। এই 6 লক্ষ টাকা পাওয়ার জন্য আমার খুন পর্যন্ত করতে পারবে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, কেন? রবিশঙ্কর কথা এড়িয়ে বল, আপনার কোনো কৌতূহল হয়নি? হয়েছে তো, ফোনও করেছিলাম, কিন্তু ফোনে তো তখন মাইকেল ছিল কি না। হঠাৎ ভোলা ঘরে ঢুকে বলল, আচ্ছা, দেবল দাদাবাবুর সঙ্গে কথা হয়ে থাকলে আপনারা অভিজিৎ দাদাবাবুর সঙ্গে কথা বলে নিন। উনি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। দেবল বলে উঠল, হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়ে গেছে, তুমি অভিজিৎ দাকে পাঠিয়ে দাও। কি মিস্টার সেনগুপ্ত, আমি যেতে পারি? অগ্নি বলে, আসুন। ঘর থেকে বেরোবার মুহূর্তে দেবলের সঙ্গে অভিজিৎ বাবুর দেখা হয়। দেবলের দিকে একটা হাসি দিয়ে অভিজিৎ বাবু ঘরে ঢুকে পড়লেন। বললেন, বলুন, কি জানতে চান? অগ্নি প্রশ্ন করল, গানের ত্রিনক্ষত্র বলতে আপনারা তিনজন, অর্থাৎ দেবলবাবু, মাইকেল বাবু এবং আপনি। হঠাৎ এই ট্রায়োটা ভাঙলো কেন? পাবলিকের মনে এখনো এই প্রশ্নটা রয়েছে। আপনি নির্দ্বিধায় আমাদের বলতে পারেন, কেউ এই বিষয়ে কিচ্ছু জানবে না। বলুন। অভিজিৎ বাবু মুখ খুললেন। হ্যাঁ, ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। আসলে মাইকেল আর দেবলের মধ্যে শুরু থেকেই একটা রেষারেষি ছিল। মাঝে আবার রবিশঙ্কর আসাতে যেন ওদের মধ্যে কম্পিটিশনটা আরো ইন্টেন্স হয়ে গেল। তাই আর ট্রায়োটা রইল না। কিন্তু সত্যি কথা হলো, রবিশঙ্কর ছেলেটা খুবই ভালো ছিল। দাদা বলে ডাকতো। একটু ভীত প্রকৃতির ছিল বটে। শুনেছি এসবের জন্য নাকি ওর হাইপার টেনশনও ধরলো। তার ফলে ব্রিদিং প্রবলেম, যার জন্য ওকে ইনহেলার পর্যন্ত ইউজ করতে হলো। ছেলেটা রবীন্দ্রসঙ্গীতে একটা বিনয় ছিল, কিন্তু প্রত্যেক শোয়ের আগে ওর এক অদ্ভুত শর্ত থাকতো। আমি বললাম, কি শর্ত? গানের সময় ব্যাক স্টেজে কেউ থাকবে না। ওর গানের সময় ওর নাকি তাতে কনসেন্ট্রেশনে অসুবিধা হয়। আর ওর এই শর্তকে পালন করার দায়িত্ব নিয়েছিল এই ভোলা আর সদানন্দ। সদানন্দ হলো রবিশঙ্করের অ্যাসিস্ট্যান্ট। অগ্নি বলে, ওনাকে দেখছি না কেন? অভিজিৎ বাবু বললেন, আসলে তিনি বেনারস গেছে, রবিশঙ্করই নাকি পাঠিয়েছিল। আমি বললাম, বেনারসে পাঠালেন কেন? হঠাৎ ঘরে ঢুকে ভোলা বলে উঠল, আসলে দাদাবাবু কিছুদিন ধরে একটা চিন্তায় ছিলেন। কি চিন্তা আমি জানি না, তবে চিন্তাটা যে মারাত্মক আমি তা টের পেয়েছিলাম। তাই দাদাবাবু সদানন্দ তাকে বেনারসে পাঠিয়েছিলেন। অগ্নি বলে উঠল, তুমি আমাদের কথা শুনছিলে? হুম? না না, আমি তো এই কাগজগুলো দিতে এসেছিলাম। আমার মনে হলো এগুলো আপনাদের তদন্তে সাহায্য করতে পারে। তখনই শুনলাম আপনারা বেনারস নিয়ে আলোচনা করছেন, তাই ভাবলাম হয়তো সদানন্দ তাকে নিয়েই কথা বলছে। আমি কাগজগুলো ভোলার হাত থেকে নিয়ে বললাম, সাদা ফাঁকা কাগজ দিয়ে আমরা কি করব? ভোলা বলে, না, আসলে কিছুদিন ধরে দাদাবাবু এই কাগজগুলো নিয়ে বসে থাকতো, বারবার এপিট ওপিট দেখতো। এই 4টে কাগজ দাদাবাবু খুব যত্ন করে রাখতো। জানি না কোথা থেকে এই কাগজগুলো পেয়েছিল, তবে গত 2 সপ্তাহ ধরে এই 4টে সাদা কাগজই যে দাদাবাবুকে সর্বদাই টেনশন দিত তা আমি বুঝতে পারতাম। অগ্নি কাগজগুলো নিয়ে এপিট ওপিট দেখতে থাকলো। হালদার ঘরে প্রবেশ করলো। অগ্নিকে উদ্দেশ্য করে বলে, অগ্নিজিৎ বাবু, একটু কথা ছিল। অগ্নি আর হালদার পাশের ঘরটায় চলে গেল। আমি ভোলাকে প্রশ্ন করলাম, সদানন্দবাবু কবে ফিরবেন? এই দিন দুয়েকের মধ্যেই চলে আসবে। উনি জানেন যে রবিশঙ্কর আর নেই? ভোলা তাড়াহুড়ো করে উত্তর দিল, না 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 না, সদানন্দকে কিচ্ছু জানাইনি আমি। জানলে সে যে মরে যাবে। দাদাবাবুকে যে সে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। ঘড়িতে তখন 1টা বাজে।
আমি প্রায় 1 ঘন্টা রবিশঙ্করের ঘরে বসে রইলাম। ওদিকে অগ্নি আর হালদার যে কি করছে তা বোঝার কোনো উপায় খুঁজে পেলাম না। একটু পরে অগ্নি ঘরে ঢুকে বলে, ভোলাদা, আজ চলি, প্রয়োজন হলে আবার আসবো। আর এই 4টে কাগজ আমি নিয়ে যাচ্ছি। অভিজিৎ বাবু, আপনি আসতে পারেন। ভবিষ্যতেও আপনার এই সহযোগিতাটুকু আমি আশা করব। নমস্কার। নিশ্চয়ই, কোনো দরকার হলে আমায় বলবেন। বলে অভিজিৎবাবু চলে গেলেন। অগ্নি, হালদার এবং আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। গাড়িতে যেতে যেতে অগ্নিকে জিজ্ঞেস করলাম, কি বুঝলি? অগ্নি বলে, এখনো সেরম কিছু বুঝিনি, তবে মনের মধ্যে অনেকগুলো খটকা। আশা করছি সদানন্দ ফিরলেই সেই খটকাগুলোর সমাধান হলেও হতে পারে। তার মানে সদানন্দই খুনি? হালদার বলে, আমার তা মনে হয় না। আমার সন্দেহ হচ্ছে মাইকেলের ওপর। অগ্নি বলে, দেবলও কিন্তু মানুষটা সোজা নয়। প্রতিটি কথায় ও মাইকেলের প্রতি ঘৃণা প্রকাশ করলো। হতেও তো পারে মাইকেলের সঙ্গে রবিশঙ্করের এত সাকসেস ও মন থেকে মেনে নিতে না পেরে রবিশঙ্করকে খুন করেছে। হতেও তো পারে। তাহলে এটাও তো হতে পারে যে অভিজিৎ বাবু ভিজিবেল হয়ে আছেন, হয়তো উনিই সব রহস্যের নায়ক। আমি বললাম, স্টপ স্টপ, একটা ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। অগ্নি বলে, তুই আর ইন্টারেস্টিং, কেমন যেন দুটো ওয়ার্ড ঠিক ম্যাচ খাচ্ছে না। দূর, বলবোই না। হালদার বলে, আরে না না, বলুন বলুন। রবিশঙ্করের বইয়ের কালেকশনে আমি অনেকগুলো কেমিস্ট্রি বই খুঁজে পেলাম, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অগ্নি বলে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির বই গল্পের বইয়ের মাঝে? স্ট্রেঞ্জ। তারপর? এখনো তো মজার ব্যাপারটা বললামই না। হ্যাঁ, মজার ব্যাপার হলো ওই একটাও কেমিস্ট্রি বই রবিশঙ্করের নয়। হালদার বলল, হোয়াট? আপনি কি করে জানলেন? আমি ব্যাগ থেকে একটা বই বার করে বললাম, এই যে, এই বইটা আমি লুকিয়ে নিয়ে এসেছি। এখানে দেখ, বইটার ফার্স্ট পেজে পেন দিয়ে লেখা আশুতোষ মাঝি, অর্থাৎ এই বইয়ের মালিক আশুতোষ। অগ্নি অবাক হয়ে বলল, আশুতোষ মাঝির বই রবিশঙ্করের কাছে কেন? শুধু একটা নয়, এরম প্রায় 10টা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির বই আছে ওই বুক শেলফে, আর সবকটা বইয়ের মালিকই আশুতোষ। সূর্য, তুই বইটা আমায় দে। হালদার, তুমি আশুতোষের খোঁজ নাও। আরেকটা ইনফরমেশন আমার দরকার। রবিশঙ্করের পরিবার বর্তমানে কোথায় থাকে, আর রবিশঙ্করের প্রাক্তন স্ত্রী বা এখন কোথায়? পরশু দিনের মধ্যে আমার সমস্ত ডিটেলস চাই। আমি বললাম, আর এই সাদা কাগজগুলোর কি হবে? অগ্নি বলে, সূর্য, তুই সন্ধেবেলা আমার বাড়ি চলে আয়। আমি বাড়ি চলে গেলাম। দুপুরের খাবার খেয়ে কেসটাকে নিয়ে একটু ভাবতে লাগলাম। যতবারই ভাবছি ততবারই যেন গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। কেসের শুরু শেষের কোনো কিনারাই খুঁজে পেলাম না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি অগ্নির বাড়ি চলে গেলাম। ইতিমধ্যে আমাদের দুজনের কথোপকথনে যোগদান করেছে ঝিঁঝি পোকার ডাক। আমি বললাম, এই 4টে কাগজ কি বোঝাতে চাইছে বলতো? অগ্নি বলে, সূর্য, তোর মনে আছে আমরা ছোটবেলায় ইনভিজিবল রাইটিং করতাম লেবু জল দিয়ে? হতেও তো পারে এখানেও কোনো ইনভিজিবল রাইটিং রয়েছে। তার মানে? রান্নাঘরে দেখ, একটা মোমবাতি রয়েছে, ওটা নিয়ে তো। আমি মোমবাতি নিয়ে এলাম। পকেট থেকে লাইটারটা বের করে অগ্নি মোমবাতিটা ধরালো। আমি ঘরের লাইট অফ করে দিলাম। অগ্নি এবার একে একে কাগজগুলো মোমবাতির আলোর ওপর রাখলো। সবকটা কাগজ দেখার পর
টেবিলের ওপর রেখে বলে, না, নেই, এতে কিচ্ছু লেখা নেই। তাহলে এগুলোর মানে কি? একটা বাটিতে একটু জল ভরে আনতো। আমি জল ভরা বাটিটা টেবিলে রাখলাম। অগ্নি সেই 4টে কাগজের মধ্যে একটা কাগজ জলে চোবালো। আমি উত্তেজিত হয়ে বললাম, এ কি, কি করছিস? অগ্নি বলে, না, এতেও হবে না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে চুপ কর তো। অনেক সময় জলের নিচে রাখলেও লেখা ভেসে ওঠে, কিন্তু এখানে তো সেটাও হচ্ছে না। কেসটা কি বলতো? আমি কি জানি। অগ্নি বলে, ও ভালো কথা, তোকে একটা জিনিস দেখানো হয়নি, এই দেখ। অগ্নি আমার দিকে একটা মুখোশ এগিয়ে দিল। আমি মুখোশটা হাতে নিয়ে বললাম, বাবারে, এরকম ভুতুড়ে মুখোশ তুই কোথায় পেলি? অগ্নি বলে, রবিশঙ্করের বাড়ির বাঁ দিক ঘেঁষে অনেক গাছগাছালি আছে, তুই খেয়াল করেছিলিস? হ্যাঁ। ওখানেই আমি এই মুখোশটা পাই। তবে এই ভুতুড়ে মুখোশটা কার তা আমি এখনই ঠিক বলতে পারবো না। তাহলে এবার আমরা কি করব? অগ্নি বলে, পরশুদিন আমাদের রবিশঙ্করের বাড়িতে যেতে হবে। আমার ধারণা ওর ঘরেই সমস্ত রহস্য রয়েছে, আর সদানন্দর থেকেও অনেক কিছু জানার আছে। অ্যাসিস্ট্যান্ট বলে কথা, ও নিশ্চয়ই কিছু তো জানে। ভূপেনবাবুর ছেলের জন্মদিনে অগ্নি এবং আমি গিয়ে পুলিশ ইন্সপেক্টর সুকান্ত হালদারের থেকে জানতে পারি যে উঠতি গায়ক রবিশঙ্কর দত্ত মারা গেছেন। যাদবপুরে রবিশঙ্করের বাড়িতে আমরা চলে গেলাম। সেখানে উপস্থিত রবিশঙ্করের বাড়ির পরিচারক ভোলা এবং অন্যান্য গায়কেরা। পরদিন পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল যে রবিশঙ্করের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, পটাশিয়াম সায়ানাইডে। তদন্ত করতে গিয়ে আমরা জানলাম যে রবিশঙ্করের সঙ্গে ফোনে লাস্ট কথা হয় র্যাপ সিঙ্গার মাইকেলের। ঠান্ডা লাগা সত্ত্বেও মৃত্যুর আগের দিন মাইকেলের সঙ্গে রবিশঙ্কর প্রোগ্রাম করে বারাসাতে। মাইকেলের সঙ্গে ফোনে কথা বলার সময় রবিশঙ্কর পটাশিয়াম সায়ানাইডের কথা বলে, ওকে বাঁচাতে বলে। তারপর একটা কাঁচ ভাঙার শব্দ পাওয়া যায়। রবিশঙ্কর কে কে করে চিৎকার করে ওঠে, আর এক মৃদু আর্তনাদের সঙ্গে ফোনটা কেটে যায়। রবিশঙ্করের এই অকাল মৃত্যুর জন্য গায়ক দেবল মাইকেলকেই দায়ী করে। অভিজিৎ রায়ের থেকে জানতে পারলাম যে শিবভক্ত রবিশঙ্কর ভীতু প্রকৃতির ছিল, ইনহেলার ব্যবহার করত। ভোলা 4টে সাদা কাগজ দিয়ে জানায় যে একদিন রবিশঙ্কর ওই কাগজগুলো নিয়ে বসে থাকতো। তদন্ত করতে গিয়ে এও জানা গেল যে রবিশঙ্করের অ্যাসিস্ট্যান্ট সদানন্দ বেনারস গেছে। ঘর সার্চ করতে গিয়ে অনেকগুলো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বই খুঁজে পেলাম, যেগুলো ছিল আশুতোষ মাঝের। সন্ধেবেলায় একটা ভুতুড়ে মুখোশ দিয়ে অগ্নি আমায় বলে যে ওই মুখোশটাও রবিশঙ্করের বাড়ির ঝোপের আড়ালে খুঁজে পায়। তারপর আজ রবিশঙ্করের বাড়িতে আমাদের যাওয়ার কথা, তবে আজ সকালে হঠাৎ হালদার ফোনে জানালো অগ্নি আর সে নাকি আগে আমার বাড়িতে আসবে। আচ্ছা, আরো কি কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন ওরা গ্যাদার করতে পেরেছে? কলিং বেল বাজা মাত্রই দরজাটা খুললাম। অগ্নি ভ্রু কুঁচকে আর চোখে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, কেন করলি এটা? কি 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 করেছি? রহস্যটাকে এতটা জটিল কেন বানালি? শুরুটা যখন তুই করলি, শেষটাও তুই কর। এবার হালদার মুখ খুলল। নিশ্চয়ই সূর্য, এতটা যখন এগোতেই পারলেন, তো বাকি রহস্যটাও নয় আপনিই সমাধান করে দিন। আমি ভয় ভয়ে উত্তর দিলাম, কি 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 বলবো আমি? অগ্নি অট্টহাস্য দিয়ে বলে, তোর এই কেমিস্ট্রি বই আমাদের ইনভেস্টিগেশনের স্পিডটা দ্বিগুণ করে দিয়েছে, আর রহস্যটাকেও যেন তীব্রভাবে ঘনীভূত করে তুলেছে। যাক, ভেতরে চল, অনেক কিছু বলার আছে। সোফায় বসে হালদার বলে, আশুতোষ মাঝি কে জানেন? কে? অগ্নি বলে,
রবি শঙ্করের কলেজ ফ্রেন্ড। তার মানে? তার মানে আর কিছুই না, রবি শঙ্কর আর আশুতোষ একই কলেজে পড়তো। ওই ব্যাচমেট যাকে বলে। কলেজে যে দুজনের বেশ সুখ্যাতি আছে। বর্ধমানের একটা সরকারি কলেজে এনারা পড়তেন, দুজনেই কেমিস্ট্রিতে অনার্স। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কলেজের ফার্স্ট বয় আশুতোষ মাঝির হঠাৎ ফাইনাল ইয়ারে অ্যাক্সিডেন্ট হলো। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কেউ কিচ্ছু জানে না। এমনকি বেস্ট ফ্রেন্ড রবি শঙ্করও নাকি জানতো না। তোমরা এত শত কি করে জানলে? হালদার বলে। রবি শঙ্করের শাশুড়ির থেকে। আবার শাশুড়ি কোথা থেকে এলো? অগ্নি বলে। গত বছর কালীপুজোর রাতে রবি শঙ্করের স্ত্রী মারা যান। ক্যান্সার ছিল। তবে মৃণালিনী বসু অর্থাৎ রবি শঙ্করের স্ত্রী মারা গেছেন অ্যাসফিক্সিয়েশনে। মৃণালিনীর মা বৃন্দা বসুর কথার অনুযায়ী মৃণালিনীর অ্যাজমাটিক প্রবলেম ছিল, স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। বৃন্দা বসু এও জানিয়েছেন যে তার মেয়েই নাকি তাকে আশুতোষ এবং রবি শঙ্করের বন্ধুত্বের গল্প শুনিয়েছিল। মৃণালিনী আর রবি শঙ্করের ডিভোর্স হলো কেন? হালদার বলে। আজকালকার ট্রেন্ড এনারাও ধরে রেখেছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। যদি এখানে কালপিট রবি শঙ্কর। শুনেছি কলেজ লাইফের বান্ধবী আশালতার সঙ্গে সম্পর্ক ছিল। রোজ রাতে রবিশঙ্কর তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। আশা বলে রবিশঙ্কর ডাকতেন। এই নিয়েই বচসা, যার আলটিমেট পরিণাম ডিভোর্স। মৃণালিনী কি করতেন? আর রবি শঙ্করের পরিবারই বা এখন কোথায়? অগ্নি বলে। ফ্যাশন ডিজাইনার মৃণালিনী বসুর সঙ্গে রবিশঙ্করের সম্বন্ধ করে বিয়ে হয়। আর রবিশঙ্করের পরিবার বলতে ওর বাবা। ছেলের জন্মের সময় মা মারা যান, একমাত্র পুত্র। তাই প্রভাবশালী বিজনেসম্যান রজতাভ দত্তের বিপুল সম্পত্তির সম্ভারে একটু একটু করে বড় হয় রবিশঙ্কর। নিজের মেরিটে নয়, টাকা ঢেলে বর্ধমানের একটা সরকারি কলেজে ভর্তি হয়। কিন্তু হঠাৎ সেকেন্ড ইয়ার থেকেই রবিশঙ্করের নাকি ড্রাস্টিক চেঞ্জ ঘটে। ওর চরিত্রে, ওর লেখাপড়ায়, এমনকি ওর আচার আচরণে আমূল পরিবর্তন আসে। ওর এক্সেলেন্ট পারফরম্যান্সে কলেজের সব প্রফেসররা অত্যন্ত খুশি হন। সকলে বলতো আশুতোষের সঙ্গই নাকি রবিশঙ্করের পরিবর্তনের কারণ। আমি অগ্নিকে থামিয়ে বললাম, এই দাঁড়া দাঁড়া, রজতাভ দত্ত নামটা খুব চেনা চেনা লাগছে। হালদার বলে। লাগাটাই তো স্বাভাবিক, ম্যাগনোলিয়া হসপিটালের মালিক বলে কথা। ভদ্রলোক 3 বছর হলো মারা গেছেন। অগ্নি বলে। সবই তো বলা হলো, এবার কেসটার কি হবে? এতগুলো সূত্র কি করে কিভাবে সাজাবো ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক হালদার, তুমি এবার রবিশঙ্কর যে কলেজে পড়তো সেখানে গিয়ে আশুতোষের খোঁজ নাও। যদি ওর একটা ছবি পাওয়া যেত খুব ভালো হতো। আশুতোষ কবে মারা গেছে সেটারও খবর নাও। আর আশুতোষের পরিবার এখন কোথায় থাকে তাদের ব্যাপারে একটু ইনফরমেশন জোগাড় করো। কালকের মধ্যে আমার সমস্ত ডিটেলিং চাই, ফাস্ট। এদিকে সূর্য আর আমি রবিশঙ্করের বাড়ি যাই। ভালো কথা, আশালতারও খোঁজ নিও। অগ্নি আর আমি একটা ট্যাক্সি ভাড়া করে রবিশঙ্করের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অগ্নিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আশুতোষের বিষয়ে সব ইনফরমেশন কি বৃন্দা বসুই দিল? অগ্নি বলে, হ্যাঁ। মানে তোরা শুধুমাত্র বৃন্দা বসুর মুখের কথায় সব বিশ্বাস করে ফেললি? আপাতত হ্যাঁ, তবে হালদার যতক্ষণ না পুরো ব্যাপারটা ক্লিয়ারলি জানাচ্ছে ততক্ষণ হ্যাঁ মেনে নিয়েই চলতে হবে। 11টার দিকে রবিশঙ্করের বাড়ি পৌঁছালাম। ভোলা দরজা খোলা মাত্রই অগ্নি প্রশ্ন করলো, ভোলাদা, সদানন্দবাবু এসেছেন? ভোলা জবাব দিল, হ্যাঁ দাদাবাবু, সদানন্দদা এখানেই আছে, আপনারা আসুন, ভেতরে আসুন। আমরা রবিশঙ্করের ঘরে গিয়ে বসলাম। ভোলা সদানন্দকে ডাকতে গেল। আমি অগ্নিকে প্রশ্ন করলাম, আচ্ছা সেদিন তোরা আমায় এই ঘরে রেখে দুজনে পাশের ঘরে কি কথা বলছিলিস রে? অগ্নি প্রশ্ন করে, কোন দিন? খুনের পর দিন, আরে যেদিনকে সবাইকে জেরা করা হলো।
সেদিন কথা বলছিলাম না তো, সার্চ করছিলাম। সারা বাড়িতে হালদার কিচ্ছু সন্দেহভাজন জিনিস খুঁজে পাইনি। আমার তবুও মনে হলো যদি কিছু পাওয়া যায়। ঘন্টাখানেক খোঁজার পর হঠাৎ ঘরের মধ্যে একটি লোক ঢুকে পড়লো। আন্দাজে বুঝলাম এই বুঝি সেই সদানন্দ। লোকটি এবার জোর হাতে নমস্কার করে কলেজের বান্ধবী ছিলেন। তারা দুজন দুজনকে ভালোবাসতেন, কিন্তু প্রতিমনের সঙ্গে বিয়ের পর তাদের ভালোবাসায় বাধা পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কেন? রবি শঙ্কর যখন আশালতাকে ভালোই বাসতো, তাহলে মৃণালিনীকে বিয়ে করলো কেন? বাবার চাপে। শুনেছি রজতাভ দত্ত নাকি দাদাকে এই বিয়েটা করতে বাধ্য করেছিলেন, তাই স্বাভাবিকভাবেই দাদা এই বিয়েতে সুখী হতে পারলেন না, আর তাই বিয়ের 4 বছরের মধ্যেই ডিভোর্স। অগ্নি বলে, এবার বলুন, এই কদিন রবিশঙ্করের মধ্যে কোনো অদ্ভুত আচরণ লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। এ কদিন যেন দাদা সর্বক্ষণই একটা টেনশনের মধ্যে থাকতো। সবসময় একটা চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বারাসাতে মাইকেলদের সঙ্গে দাদার লাস্ট ডেট ছিল। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর দাদা যেন বাড়ি ফেরার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল, আর সারাক্ষণ বলছিল পটাশিয়াম সাইনাইড আমায় তাড়া করছে। অগ্নি হঠাৎ বলে উঠল, ব্যাক স্টেজে কেউ না থাকার মতো এমন অদ্ভুত শর্ত কেন রেখেছিল রবিশঙ্কর? ব্যাক স্টেজে কেউ থাকলে নাকি দাদার কনসেন্ট্রেশনের প্রবলেম হতো। অদ্ভুত তো, গান গাইবার সময় উনি তো সামনের দিকে তাকাবেন, তাই ব্যাক স্টেজে কেউ থাকলে রবিশঙ্করের কনসেন্ট্রেশনের প্রবলেম হবে কেন? তা আমি জানি না, তবে দাদা আমাকে আর ভোলাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি বললাম, কারণ জানতে চাননি কখনো? সদানন্দ বলে, জানার চেষ্টা তো আমি করেইছিল, কিন্তু তখন দাদা বলতেন অত জানতে হবে না, করতে বলেছি তাই করো। অগ্নি সদানন্দকে প্রশ্ন করে, আপনি হঠাৎ বেনারস গেলেন কেন? কিছুদিন ধরেই দাদা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একটা মৃত্যু ভয় যেন তার সর্বক্ষণ করে করে খাচ্ছিলেন। দাদাকে বলেছিলাম যে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু বারণ করার পর আমি আর সেই বিষয়ে কোনো আগ্রহ দেখাই। তারপর আমি বেনারস চলে যাই। আসলে দাদা শিব ভক্ত ছিলেন, তার ধারণা ছিল মহাদেবী তাকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারবে। তাই আমি বেনারস চলে যাই শিবের মাথায় জল ঢালার জন্য। আচ্ছা, আশুতোষ মাঝি মারা গেলেন কিভাবে? আশুতোষকে? কেন, রবিশঙ্কর আপনাকে কিছু বলেনি? আশুতোষ? না, আমি আশুতোষ বলে তো কাউকে চিনি না। সে কি, যেই লোকটা তার সাংসারিক কাহিনী আপনাকে শুনিয়েছে সে তার কাছের বন্ধুর কথা আপনাকে বলেনি? স্ট্রেঞ্জ। আচ্ছা, আপনি এবার আসতে পারেন। সদানন্দ চলে গেল। ভোলাকে ডাকা মাত্রই ভোলা ঘরে এসে বলে, ডাকছিলেন বাবু? অগ্নি বলে, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আশুতোষকে তুমি জানো? দাঁড়ান, নামটা বড্ড চেনা চেনা লাগছে। কোথায় শুনেছি, কোথায় আমি বললাম, ভোলাদা একটু মনে করার চেষ্টা করো, আমাদের খুব দরকার। মনে পড়েছে, দাদাবাবুর বন্ধু তো। ভোলা চলে গেল। আমি রবিশঙ্করের খাটের চারপাশটা দেখতে লাগলাম। তারপর গেলাম ওর স্টাডি টেবিলের কাছটায়। ওদিকে অগ্নি রবিশঙ্করের বুক শেলফে সাজিয়ে রাখা সমস্ত বইগুলো নাড়াচাড়া করে দেখতে লাগলো, যদি কিছু পাওয়া যায়। হঠাৎ অগ্নি বলে উঠল, আচ্ছা সূর্য, তুই বল, রবিশঙ্করের খুনটা কিভাবে হতে পারে? না খাবারের মাধ্যমে, না কোনো পানীয়র মাধ্যমে বিষটা ঢুকেছে? এমনকি রবিশঙ্করের দেহে কোনো ইনসিশন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে আচ্ছা, ও তো নিজেও ভুল করে অন্য কিছু ভেবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিতে পারে নাকি? অগ্নি শান্ত গলায় একটা মোটা বই হাতে নিয়ে বলে উঠল, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মারাম খাঁচা ছাড়া হবে। আমি বললাম, মানে? অগ্নি বলে, এই দেখ, এই বইটার মধ্যে 3টে কাগজ রয়েছে, আর 3টে কাগজে 3টে লেখা।
প্রথম কাগজে লেখা, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মারাম খাঁচা ছাড়া হবে। দ্বিতীয় কাগজে লেখা, অমাবস্যার নিশীতে তারে বন্দি করেছ বন্ধ ঘরে, লালে নীলে তার নিঃশ্বাস যায়, আর্তনাদ কেউ তার শুনতে না পায়। আর তৃতীয় কাগজে লেখা, মৃত্যু তোমার দোর গোড়ায়, বাঁচার কোনো নেই উপায়। এগুলোর মানে কি? কার লেখা এগুলো? হঠাৎ অগ্নির ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে অগ্নি একটু চুপ করে থেকে বলে উঠল, আমরা আসছি। কে ফোন করেছে? উত্তরে অগ্নি বলে, হালদার, এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে। তুই আমার ওখানে লাঞ্চ করে নিস। টাইম ওয়েস্ট করার মতো সময় আমাদের নেই। চল বেরিয়ে পড়ি। অগ্নি ভোলাকে ডেকে বলে, ভোলাদা, আজ আমরা আসি। ও ভালো কথা। আচ্ছা, তুমি কি মাইকেল আর দেবলের বাড়ির ঠিকানাটা জানো? ভোলা বলে, হ্যাঁ হ্যাঁ জানি, দাদাবাবুর সঙ্গে গেছিলাম কয়েকবার। খুব ভালো হলো। একটা কাজ করো না ভোলাদা, তুমি ওদের ঠিকানাটা আমাদের একটু লিখে দাও না। ভোলা ঠিকানাগুলো একটা কাগজে আমাদের লিখে দিল। আমরা রবিশঙ্করের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অগ্নিকে প্রশ্ন করলাম, আচ্ছা হালদার এখন কি বলবে বলতো? জানি না, তবে এখন আমাদের বাড়ি গেলে চলবে না। আগে আমাদের মাইকেলের বাড়ি যেতে হবে। এক কাজ কর, তুই হালদারকে বল আমরা 9:30টার মধ্যে বাড়ি ঢুকবো। আর আমি এদিকে দেবল আর মাইকেলের অ্যাপয়েন্টমেন্টটা নিই। দেরি করিস না। আমি হালদারের সঙ্গে কথা বলে নিলাম। ইতিমধ্যে অগ্নি দেবল আর মাইকেলের সঙ্গে কথা বলে নিয়েছে। রাস্তার ধারে একটা ধাবায় আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। ভাত, মুসুর ডাল, সবজি, আলু ভাজা আর কাতলা মাছ, এই ছিল আমাদের লাঞ্চের মেনু। খাওয়ার সময় অগ্নির কপালে চিন্তার ভাঁজটা যেন প্রকট হয়ে ওঠে। অনেকবার জানতে চাইলাম, কিন্তু কিছুই জানতে পারলাম না। একটা বাস ধরে আমরা সোজা ঢাকুরিয়া চলে গেলাম। 19/11 বিপিন সরণি লেন, ঢাকুরিয়া। এই হলো মাইকেলের ঠিকানা। দুপুর 3:30 নাগাদ আমরা মাইকেলের বাড়ি পৌঁছে গেলাম। ঘরে ঢুকে অগ্নি মাইকেলকে প্রশ্ন করে, আচ্ছা মাইকেল বাবু, রবি শঙ্কর তার ব্যক্তিগত জীবনের কথা আপনাকে কিছু বলেছিল? মাইকেল বলে, না, সেরাম কিছু বলেনি। তবে ও যে ওর ম্যারেড লাইফটা নিয়ে সুখী ছিল না, সেটা বুঝতে পারতাম। কি রকম? ও বলতো ওর ওয়াইফ নাকি অত্যন্ত ফেমিনিস্ট টাইপের মহিলা। সম্বন্ধ করে বিয়ে, অথচ বিয়ের 3 মাস পর থেকে ওদের সম্পর্কের রসায়ন পাল্টাতে থাকে। ওদের মধ্যে নাকি আন্ডারস্ট্যান্ডিংটাই হারিয়ে গেছিল। স্বাভাবিকভাবে স্ত্রীর প্রতি ওর বিতৃষ্ণা জাগলো। তারপর ডিভোর্স। সম্ভবত স্ত্রীর নাম মৃণালিনী। অগ্নি প্রশ্ন করে, আপনি আশালতাকে চেনেন? ও আশা, হ্যাঁ চিনি। অনেক শুনেছি ওর কথা। খুব সুন্দর গান গায়, রবিশঙ্কর খুব পছন্দ করত। শুনেছি কলেজ জীবনের বান্ধবী। তাহলে আশালতাকে ছেড়ে রবিশঙ্কর মৃণালিনীকে বিয়ে করলো কেন? বহুবার জিজ্ঞাসা করেছি, তখনও বলতো অনেক ইতিহাস, পরে বলবো। পরে করে তো আর বলাই হলো না। আচ্ছা, ওর মৃত্যুর কোনো কিনারা করতে পারলেন? এখনো অবধি না, তবে খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনি ভালো করে মনে করে দেখুন তো, রবি শঙ্করের মৃত্যুর আগের মুহূর্তে ও আপনাকে ঠিক কি বলেছিল? সবই তো আপনাকে বলেছি। ওর মৃত্যুর আগের দিন আমাদের বারাসাতে একটা প্রোগ্রাম ছিল। খুব টেনশনে ছিল, আর এই টেনশনের জন্যই ওর শ্বাসকষ্ট হয়, আর বারবার ইনহেলার ইউজ করছিল। প্রোগ্রাম শেষেও তাড়াহুড়ো করে চলে গেল, আর বলল পটাশিয়াম সাইনাইড আমায় তাড়া করছে। তারপর সেদিন ভূপেন ভট্টাচার্যের ছেলের জন্মদিন যাওয়ার আগে ওকে ফোন করি। মদ্যপ অবস্থায় ছিল। শুরুতে রবিশঙ্কর ওর অ্যাচিভমেন্টের কথা বলে, বারাসাতে আমাদের প্রোগ্রামটা কতটা সাকসেস পেয়েছে সেটা নিয়েও আনন্দ প্রকাশ করে। কিন্তু তারপর রবিশঙ্কর ওই পটাশিয়াম সাইনাইডের কথা বলে, ওকে বাঁচাতে বলে। তারপর ওই কাঁচ ভাঙার আওয়াজ, মৃদু আর্তনাদ, ব্যাস ফোনটা কেটে গেল। অগ্নি বলে,
6 লাখ টাকা পাওয়ার জন্য তো আপনিও রবিশঙ্করকে খুন করতে পারেন, তাই না মাইকেল বাবু? মাইকেল দাঁড়িয়ে পড়ে, জোর গলায় বলে ওঠে, আপনি কি পাগল হয়ে গেছেন? ও আমার বন্ধু, ওকে আমি খুন করব কেন? তাছাড়া 6 লাখ টাকা তো আমার পাওনা নয়, 6 লাখের মধ্যে 3 লাখ ছিল আমার। সেদিন প্রোগ্রামের পর রবিশঙ্কর তাড়াহুড়ো করে চলে গেল আর চেকটা ওর কাছেই থেকে যায়। কিন্তু সেদিন ফোনে তো আমায় বলেছিল যে সোমবার ও ক্যাশটা আমার হাতে তুলে দেবে। কিন্তু আপনার লোভ তো 6 লাখের ওপরই ছিল, তাই না? আরে ধুর মশাই, আপনার সাজানো কথা আমার মুখে বসিয়ে দিলেই তো চলবে না। আমি খুন করিনি, আর ওর মৃত্যুর যেদিন হয় সেদিন রাতে তো আমি আমার বাড়িতেই ছিলাম। তাছাড়া সেদিন রাতে যখন ওর মৃত্যু হয় তখন তো চেকটা ওর হাতেই ছিল, আপনারা দেখেননি? আমি বললাম, ঠিক বুঝলাম না। যদিও আপনাদের দেখার কথা নয়, আপনারা আসার আগেই ওই চেকটা আমি সরিয়ে টেবিলের ওপর রেখেছিলাম। যদি 6 লাখ টাকার পাওয়ার ইচ্ছা আমার সত্যি হতো তাহলে সেদিনই আমি চুরি করতে পারতাম। অগ্নি বলে, আচ্ছা, রবিশঙ্কর মারা যাবার পর আপনি ওর বাড়ি গিয়ে কি কি দেখলেন? কি আর, ঘরে ঢোকা মাত্রই লিভিং রুমে দেখলাম ওর দেহটা পড়ে আছে, হাতের কাছে চেকটাও রয়েছে। রবিশঙ্করের মাথার কাছে ভোলা হাউমাউ করে কাঁদছে। লিভিং রুমের বাঁদিকে সুবিচার জানলার কাঁচটাও সম্পূর্ণ ভেঙে পড়ে আছে। ভোলা বলেছিল কাঁচ ভাঙার আওয়াজও পেয়েছিল, তবে ভেবেছিল পাশের বাড়ির কারো কাঁচ ভেঙেছে। কিন্তু যখন রবিশঙ্করের আর্তনাদ শুনতে পায় তখন ভোলা ঘরে আবিষ্কার করে যে কাঁচ ভাঙা শব্দটা লিভিং রুম থেকেই এসেছিল। ঝড় বৃষ্টির রাত ছিল, তাই আমিও ভেবেছিলাম হাওয়ায় হয়তো কাঁচটা ভেঙে গেছে। আশ্চর্য, তাহলে সেদিন আমরা কোনো ভাঙা কাঁচ কিংবা কোনো খোলা জানলা দেখলাম না কেন? আপনারা আসার আগেই সেখানে সবাই চলে আসে। ভোলা কাঁচগুলো পরিষ্কার করে ফেলে, আর যেহেতু ঝড় বৃষ্টির রাত ছিল তাই ঘরে জল ঢোকার ভয় ভোলা সেখানে চাদর টাঙিয়ে দেয়। অগ্নি বলে, ঠিক আছে, আমরা চলি, নমস্কার। অগ্নি আর আমি এবার গড়িয়ার দিকে গেলাম দেবলের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে অগ্নিকে প্রশ্ন করলাম। পুরো কেসটাই আমার কাছে সম্পূর্ণ নতুন লাগছে। এই ব্যাপারটা মাইকেল আগে বলেনি কেন? ভোলাই বা বললো না কেন? অগ্নি বলে, আগে না বললেও ঘটনাটা আমি জানতাম। তার মানে? পুলিশের কাছে ভোলার দেওয়া বয়ানে এই তথ্যগুলোই পাওয়া গেছে। তাহলে তুই মাইকেলকে আবার জিজ্ঞেস করলি কেন? মেলানোর জন্য। পয়েন্ট টু পয়েন্ট মিলে গেল। আর তোরা এই ঘটনাগুলো আমায় কিচ্ছু জানাসনি? আরে না না, সেরম কোনো ব্যাপার না। সেদিন তুই যখন ভোলার সঙ্গে কথা বলছিলিস তখন পাশের ঘরে হালদার আর আমি ওই জানলার দিকটাই দেখছিলাম। বাইরেও পায়ের ছাপ খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য কোনো ছাপ পাওয়া গেল না। অদ্ভুতভাবে ঘরেও কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। এই ছাপ খোঁজার ব্যাপারটা কবে হলো? আরে এগুলো তো পুলিশের কাজ। খুনের রাতেই পুলিশ কাজ শুরু করে দিয়েছিল। তাছাড়া সেদিন বাড়ি ফিরে আমি হালদারকে বলেছিলাম যদি কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায়, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। এগুলো বাদ দে, এখন ভাব ওই ধাঁধাটা কার লেখা, আর ওটার অর্থই বা কি? অমাবস্যার নিশীতে তারে বন্দি করেছ বন্ধ ঘরে, লালে নীলে তার নিঃশ্বাস যায়, আর্তনাদ কেউ তার শুনতে না পায়। একটু থেমে অগ্নি আবার বলে উঠল, মৃত্যু তোমার দোরগোড়ায়, বাঁচার কোনো নেই উপায়। তখন বাজে সন্ধ্যে 6:30। আমরা গড়িয়ায় দেবলের বাড়ি গেলাম। বাড়িটা ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো, টালির ছাউনি, খোলা বারান্দা, মস্ত বড় উঠোন। সব দেখে একটা নস্টালজিক ফিলিং এলো। ঘরে ঢোকা মাত্রই দেবল বলে উঠল, আসুন আসুন, ভালো আছেন তো? অগ্নি বলে, ওই চলে যাচ্ছে আর কি। আপনি ভালো তো? আর ভালো, ভালো থাকার মানুষটাই যখন চলে গেল। যাক গিয়ে বলুন, আপনাদের কি সাহায্য করতে পারি? কিছু প্রশ্নের সঠিক উত্তর দিয়ে। আপনি মৃণালিনী বসুকে চেনেন? চিনি বই কি, আমি তার ফ্ল্যাটে পর্যন্ত গেছি। যদিও রবিশঙ্করই নিয়ে গেছিল। গোল পার্কে তার ফ্ল্যাট। শুনেছি ওটা রবিশঙ্করেরই ফ্ল্যাট, তবে ডিভোর্সের পর
ও ওই ফ্ল্যাটটা মৃণালিনীর নামে করে দিয়েছিল। আচ্ছা, মৃণালিনীর মৃত্যুর পর রবিশঙ্কর আপনাকে কিছু বলেনি? কি আর বলবে, ওর স্ত্রীর নাকি অ্যাস্থমাটিক প্রবলেম ছিল, আর তার উপর ক্যান্সার। কিন্তু ভদ্রমহিলা বেশ স্টাউট অ্যান্ড স্টাবন প্রকৃতির ছিলেন। এমন এক মারণ রোগ দেহে বহন করছেন, বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না। শুনেছি উনি এফিশিয়েন্ট ছিলেন ওনার কাজে, তবে কেন জানি না স্বামী স্ত্রী এত সাকসেসফুল হয়েও সুখী হতে পারলেন না। মিসআন্ডারস্ট্যান্ডিং, আর তারপরেই ডিভোর্স। আশালতা নামে কাউকে চেনেন? না তো। অগ্নি আশ্চর্য হয়ে প্রশ্ন করে। রবিশঙ্কর আপনাকে কখনো বলেনি? বললে নিশ্চয়ই আপনাদের বলতাম। আচ্ছা, রবিশঙ্করকে আপনি কখনো সামনাসামনি গান গাইতে দেখেছেন? হ্যাঁ, স্টেজে তো আমরা একই সঙ্গে গান গাইতাম। কিন্তু আমি তো দেখেছি আগে রবিশঙ্কর গান গাইতো, তারপর আপনি। কি ঠিক বললাম তো? সে তো সবার সাথেই। হ্যাঁ জানি, ওর কয়েকটা উদ্ভট শর্ত ছিল। প্রথম, ও শুরুতে গান গাইবে, আর দ্বিতীয়, ব্যাক স্টেজে কেউ থাকবে না। আচ্ছা, এসব প্রোগ্রাম বাদে আপনারা একসাথে বসে কখনো গলা মিলিয়ে গান গেয়েছেন? দেবল হেসে উত্তর দিল, না না, সেই সৌভাগ্য আমাদের কারোর হয়নি। ও নাকি আমাদের সামনে গান গাইতে ইতস্তত বোধ করত। ও নতুন সিঙ্গার, আমাদের সাথে সদ্য পরিচয়, তাই আমাদের সামনে গান গাইতে নাকি ও লজ্জা করত। আমি বললাম, অদ্ভুত তো, হাজার হাজার মানুষের সামনে যে লোক গান গাইতে পারে, হ্যাঁ একজন পাবলিক ফিগার হয়ে উঠতে পারে, সে আপনাদের সামনে গান গাইতে লজ্জা পেত? আশ্চর্য। দেবল বলে, আপনারা চা খাবেন তো? অগ্নি বলে, না না, আজ না, অন্য একদিন না খাবো। একটা কথা বলুন তো, সেদিন আপনি বললেন যে রবিশঙ্করের সাথে যখন আপনার লাস্ট ফোনে কথা হয়েছে তখন নাকি রবিশঙ্কর খুব কাশছিল, নাক মুখ বন্ধ থাকলে যেমন হয় সেভাবে কথা বলছিল। এবার বলুন তো, এতটা ঠান্ডা লাগা সত্ত্বেও রবিশঙ্কর গান গাইলো কি করে? এ আর নতুন কি, ওর প্রতিভার সত্যিই কোনো জবাব হয় না। কৌতূহলের বশে অনেকবার ওকে জিজ্ঞেস করেছি। ও প্রসঙ্গটাকে হেসে উড়িয়ে দিয়ে বলতো, রাখে মহাদেব, আরে কে? মহাদেব? শিবভক্ত ছিল কি না। হঠাৎ আবার বৃষ্টি শুরু হলো, বেশ হাওয়াও দিচ্ছে বাইরে। অগ্নি বলে, অনেক ধন্যবাদ দেবলবাবু, এবার আমরা চলি, নমস্কার। অগ্নি দাঁড়িয়ে পড়ল। হঠাৎ দেওয়ালে আটকানো একটা ছবির দিকে অগ্নি এগিয়ে গিয়ে বলে, দেবলবাবু, এই ছবিটা কবেকার তোলা? বছর খানেক হবে। আমি বললাম, রবিশঙ্কর আর আপনাকে এই ছবিতে খুব সুন্দর লাগছে, কিন্তু বিশ্বাস করতে পারছি না যে রবিশঙ্কর আর নেই। অগ্নি বলে, সত্যি বিশ্বাস করা যাচ্ছে না। দেবল বলে উঠল, অগ্নিজিৎ বাবু, এই কেসটার সমাধান আপনাকে করতেই হবে। কে কে খুন করলো রবিশঙ্করকে? আচ্ছা, সেদিন রবিশঙ্করের বাড়িতে আপনি ঠিক কি কি দেখেছিলেন? রবিশঙ্কর মারা যায় ওই 8টার সময়। তারপর ভোলা আমায় ফোন করে সব জানায়। আমি ওই 9টার দিকে পৌঁছালাম। দেখলাম ভোলা রবিশঙ্করের দেহের পাশে বসে কাঁদছে, আর অন্যদিকে মাইকেল যেন কার সঙ্গে ফোনে কথা বলছে। অগ্নি আর আমি দেবলের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। অগ্নি ওর প্যান্টের পকেট থেকে সেই 4টে সাদা কাগজ বার করে বলে, হয়তো এই 4টে কাগজই আমাদের সব রহস্যের সমাধান করবে। তুই এ কথা কি করে বলছিস? কাল বলবো, আজ ভীষণ টায়ার্ড, তার উপর বৃষ্টি পড়ছে। এক কাজ কর, তুই বাড়ি চলে যা, আমিও বাড়ি চলে যাচ্ছি। আর হালদারকে বলি কাল আমার বাড়ি চলে আসতে। তুইও চলে আসিস ঠিক 3টের সময়, দেরি করিস না একদম। জট অনেকটাই খুলেছে, তবুও কয়েকটা খটকা এখনো রয়েছে। কেন জানি না মনে হচ্ছে আশালতা আর মৃণালিনী এই দুজনের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারলেই কেসটা সলভ হয়ে যাবে।
অগ্নি আর হালদারের থেকে জানতে পারলাম যে আশুতোষ রবিশঙ্করের কলেজের বন্ধু। হঠাৎ ফাইনাল ইয়ারে আশুতোষ মারা যায়। কলেজের বান্ধবী আশালতার সঙ্গে রবিশঙ্করের সম্পর্ক থাকায় স্ত্রী মৃণালিনী বসুর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। গত বছর কালী পুজোর রাতে অ্যাসফিক্সিয়েশনে মৃণালিনী মারা যায়। মৃণালিনীর মা বৃন্দা বসুর থেকেই অগ্নি আর হালদার এসব জানতে পেরেছে। তারপর অগ্নি আর আমি রবিশঙ্করের বাড়ি গিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট সদানন্দর সাথে কথা বললাম। রবিশঙ্করের ঘর সার্চ করতে গিয়ে অগ্নি 3টে ধাঁধা খুঁজে পায়। তারপর ভোলার লিখে দেওয়া ঠিকানাটা নিয়ে আমরা একে একে মাইকেল এবং দেবলের বাড়ি চলে গেলাম। সব জিজ্ঞাসাবাদের পরে অগ্নির দৃঢ় ধারণা হলো যে আশালতা এবং মৃণালিনীর বিষয়ে সব জানতে পারলেই কেস সলভ হয়ে যাবে। তারপর আজ দুপুরে আমাদের অগ্নির বাড়ি যাবার কথা। সকাল থেকেই মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, যার উত্তর খোঁজার সাধ্য সত্যিই আমার নেই। দুপুরে অগ্নির বাড়ি যাওয়ার আগে হালদার ও আমাকে অভিজিৎ বাবুর বাড়ি যেতে হবে, গোয়েন্দা সাহেবের অর্ডার। সকাল 10টার সময় আমরা সেখানে পৌঁছালাম। অভিজিৎ বাবু বলে উঠলেন, অগ্নিজিৎ বাবু এলেন না? হালদার বলে, না। আমরা ভেতরে গিয়ে অভিজিৎ বাবুর ড্রয়িং রুমে বসলাম। অভিজিৎ বাবু হঠাৎ বলে উঠলেন, শম্ভু, খাবার তৈরি হলো, ওনারা চলে এসেছেন। আমি একটু ইতস্তত করে বলে উঠলাম, এমা কি করছেন? আমরা ব্রেকফাস্ট করে এসেছি, ব্যস্ত হবে না, বসুন বসুন। আরে না না, আপনারা প্রথমবার আমার বাড়ি এলেন। হঠাৎ একটা লোক ঘরে ঢুকে অভিজিৎ বাবুকে উদ্দেশ্য করে বলে, বাবু, হয়ে গেছে, ওনাদের নিয়ে আসুন। অভিজিৎ বাবু আমাদের বললেন, চলুন, আগে খেয়ে নেবেন, চলুন, তারপর সব কথা হবে। খাওয়ার টেবিলে দেখলাম ইলাহি ব্যবস্থা। লুচি, তরকারি, আলুর দম, কড়া পাকের সন্দেশ, মিহিদানা, রাজভোগ সব থালায় পরিবেশন করা রয়েছে। খাওয়ার পর একটা সিগারেটে টান দিয়ে হালদার অভিজিৎ বাবুকে প্রশ্ন করলো, রবিশঙ্কর মারা যাওয়ার পর আপনি কখন ওনার বাড়ি গেলেন? কটা হবে? ওই 9:15 নাগাদ। আপনারা যখন পৌঁছালেন তার একটু আগেই আমি ওখানে পৌঁছাই। হালদার বলে, গিয়ে কি দেখলেন? ওই লিভিং রুমটায় দেখলাম রবিশঙ্কর পড়ে আছে, ওর পাশে ভোলা, দেবল আর মাইকেল দুজন দুদিকে দাঁড়িয়ে আছে, আর এসমিদের ভিড় তো আছে। আপনার কি মনে হয় কে খুন করতে পারে? কে খুন করেছে, কিভাবে খুন করেছে, আর কেন খুন করেছে আমি তা জানি না। তবে রবিশঙ্করের মতো ছেলের খুন হওয়াটা যে উচিত নয় সেটা আমি হলফ করে বলতে পারি। অমন সভ্য ভদ্র ছেলে আজকালকার দুনিয়ায় অত্যন্ত বিরল। ওর একটু ভূতের ভয় ছিল, আসলে সোজা সরল ছিল তো, তাই ভয়টা ওর মধ্যে বেশি কাজ করত। শেষের দিকে ওর মদের নেশাটা অনেক বেড়ে যায়। ওর যে শত্রু থাকতে পারে সেটাই তো ভাবা যায় না, কিন্তু ভাগ্যকে আর কি খণ্ডাবে বলুন? হয়তো ওর ভাগ্যে খুন হওয়ারই ছিল। হালদার বলে, আচ্ছা, খুন যেদিন হয় সেদিনের ব্যাপারে কি আপনি আর কিছু জানেন? দেখুন, একটা কথা আমি আপনাকে বলতে পারি, তবে এই কথাটা কিন্তু কাউকে খুনই প্রমাণ করে না। কি কথা? সেদিন সকালে মাইকেল রবিশঙ্করের বাড়ি গেছিল। কেন? শুনেছি ওদের বারাসাতে লাস্ট প্রোগ্রামের পর রবিশঙ্কর খুব টেনসড ছিল। রাতে ওর ফোন সুইচ অফ ছিল, তাই ভয় পেয়ে মাইকেল সকালেই রবিশঙ্করের বাড়ি যায়। বাট রবিশঙ্কর ওয়াজ সুইট অ্যান্ড ফাইন। এইসব কিন্তু মাইকেলই আমায় বলেছিল। কবে বলেছিল? ওই আমি যখন খবরটা পেয়ে রবিশঙ্করের বাড়ি গেলাম তখন। হালদার বলে, আপনি তখন বলেননি কেন? সত্যি কথা বলতে অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্টে আমার মনে ছিল না। মনে ছিল না নাকি বলতে চাননি? অভিজিৎ বাবু উত্তেজিত হয়ে বললেন, এখানে না বলার কি হলো? ঠিক বুঝলাম না। আপনারা কি আমায় সন্দেহ করছেন? সন্দেহের তালিকায় আপনিও যে নেই সেটা বলাটা ভুল হবে। অভিজিৎ বাবু বিব্রত স্বরে বলেন,
অফিসার, আপনি কি বলতে চাইছেন বলুন তো? দেখুন, ঘুষ দিয়ে তো আর সত্যিকে আটকানো যাবে না। যাই হোক, আজ চলি, দরকার হলে আবার আসবো। নমস্কার। অভিজিৎ বাবুর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি হালদারকে প্রশ্ন করলাম, কি বুঝলে? বোঝার এখনো অনেক বাকি। চলুন, দুপুর তো হয়ে গেল, বাইরে থেকে কিছু একটা খেয়ে অগ্নিজিৎ বাবুর বাড়ি যাওয়া যাক। উনি আবার ঠিক 3টের মধ্যে পৌঁছাতে বলেছেন। বাইরে হালকা কিছু খেয়ে নিয়েই আমরা ঠিক 3টের সময় অগ্নির বাড়িতে হাজির হই। দরজা খুলেই অগ্নি বলে উঠল, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কিরে, কৈশোরের প্রেম জেগে উঠেছে মনে হচ্ছে। অগ্নি আবার বলে, তুমি হ্যাঁ, আশুতোষ আর রবিশঙ্কর বর্ধমানের একটা সরকারি কলেজে পড়তো, কেমিস্ট্রি অনার্স। আশুতোষ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, কলেজে খুব নামডাক ছিল। ছেলেটার অনেক গুণ, খুব ভালো ঘুড়ি ওড়াতে পারত, কবিতা লিখতে পারত, গান গাইতে পারত। ওর রবীন্দ্রসঙ্গীতের গলা নাকি অসম্ভব ভালো ছিল। আশুতোষ অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে, ফলে শহুরে আদব কায়দা ওর খুব একটা জানা ছিল না। কলেজে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে ওর নাম ডাক ছিল। ওর বন্ধুরা এবং প্রফেসররা ওকে আশু বলে ডাকত। আশুতোষের পরিবার গোবরডাঙ্গায় থাকতো। বাবা মায়ের একমাত্র ছেলে ছিল সে। আশুতোষ যখন ক্লাস 7-এ পড়ে তখন ওর বাবা কলেরায় মারা যায়। আশুতোষের মা বেঁচে আছে, তবে আশুতোষ যখন 12-এ পড়ে তখন ওর মার একটা কঠিন অসুখ ধরা পড়ে। গোবরডাঙ্গায় ওর মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। পুত্র শোকে উনি যেন আরও অসুস্থ হয়ে পড়েছেন। কলেজের ফাইনাল ইয়ারে হঠাৎ একদিন আশুতোষ হোস্টেল ছেড়ে চলে যায়, কিন্তু কোথায় যায় তা কেউ বলতে পারে না। তারপর একদিন খবর এলো আশুতোষ মারা গেছে। অগ্নি বলে, ওর বডিটা কেউ দেখেনি? আশুতোষের মা গেছিল আইডেন্টিফাই করতে। কোনো এক ব্লাস্টে ওর দেহ ঝলসে যায়, যার স্বাভাবিক পরিণাম মৃত্যু। তবে ওর হাতের আংটি ও মানিব্যাগে থাকা ওর কলেজের আইডেন্টিটি কার্ড দেখে আশুতোষের মা তার মৃত ছেলেকে চিনতে পারে। অগ্নি বলে, বডিটা কোথায় পাওয়া গেছিল? হাজরা মোড়ের খালের ধারে। আচ্ছা, কলেজে আশুতোষের মৃত্যুর খবরটা প্রথম কে দিয়েছিল? কেউ সঠিকভাবে বলতে পারে না, তবে সম্ভবত রবিশঙ্কর। অগ্নি কিছু বলতে যাবে এমন সময় হালদার হঠাৎ অগ্নিকে থামিয়ে বলে, একটা বিশেষ খবর দেওয়ার ছিল। আশুতোষের মায়ের কাছে কেউ প্রতি মাসে 25,000 টাকা পাঠায়। এমনকি ছেলের মৃত্যুর পরও টাকাটা তার কাছে ঠিক সময়ে পৌঁছে যায়। মাসের শুরুতেই টাকাটা তার কাছে চলে আসে, তবে এই মাসে তার ব্যতিক্রম ঘটে। এ মাসের টাকাটা উনি এখনও পাননি। আমি বললাম, টাকাটা কে পাঠায় কিছু জানো? গ্রামের মানুষ কেউ জানে না, তবে মাসের শুরুতেই টাকাটা কোনো এক লোক দিয়ে যায়। অগ্নি বলে, আশুতোষের কোনো ছবি পেয়েছ? হালদার একটা ছবি অগ্নির দিকে এগিয়ে দিল। অগ্নি ভালো করে ছবিটা দেখলো। ছবির দিকে তাকিয়ে ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টি ও ঠোঁটের কোণে বাঁকা হাসিটা দেখে মনে হলো, তবে কি ও ওর অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেল? আশালতার খোঁজ নিয়েছ হালদার? উত্তরে হালদার বলে, কলেজের কেউ আশালতা বলে কাউকে চেনে না। মিলে গেছে, আমার ধারণা মিলে গেছে। কি ধারণা? আগে তোরা বল, অভিজিৎ বাবু কি বললেন? হালদার বলে, বিশেষ কিছু নয়, তবে একটা নতুন ইনফরমেশন পাওয়া গেছে। রবিশঙ্করের খুন যেদিন হয় সেদিন সকালে মাইকেল ওর বাড়ি যায়, কারণ তার আগের রাতে রবিশঙ্করের ফোন সুইচ অফ ছিল। অনেকটাই হিসেব মিলে গেছে, শুধু একটা হিসেব মিলছে না। কিসের হিসাব? অমাবস্যার নিশীথে তারে বন্দি করেছ বন্ধ ঘরে, লালে নীলে তার নিঃশ্বাস যায়, আর্তনাদ কেউ তার শুনতে না পায়। আমিও একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না। প্রতি রাতে যদি রবিশঙ্করের সঙ্গে আশালতার কথা হয়ে থাকে, নিশ্চয়ই খুনের আগেও হয়েছে।
তাহলে কল লিস্টে আশালতার নাম্বার নেই কেন? অন্য কোনো নামেও তো নেই। যতদিন মৃণালিনী ছিল ততদিন আশাও ছিল। মৃণালিনী চলে যাবার সঙ্গে সঙ্গে যে আশাও চলে গেছে। আমি তোর এসব কৌতুকের মানে কিচ্ছু বুঝছি না। বোঝার কথাও নয়, যদিও এখনই আমি শিওরলি বলতে পারছি না। কাল সকালে আমার কয়েকটা কাজ আছে, আশা করছি কালই কেসটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার বলো তো কি খাবে তোমরা? হালদার বলে, আগে আপনি বলুন, কালে কি খুনের পর্দাফাশ হবে? আচ্ছা, আশুতোষ কোন তারিখে মারা গেছে? 25শে জুলাই 2007। হালদার, কাল সকালে আমার সঙ্গে তোমাকে বেরোতে হবে, অনেকগুলো কাজ আছে। আমি যেভাবে ভাবছি সেভাবে যদি ঘটনাগুলো সাজানো হয় তাহলে কাল সন্ধেবেলায় কেস সলভ হবে। শোন সূর্য, কাল সকালে 11টার মধ্যে আমি তোকে কেসের আপডেট জানিয়ে দেব। যদি কেসটা কালই সলভ হয় তাহলে দুপুরে অভিজিৎ বাবুর বাড়িতে সবাইকে ডাকতে হবে। ভোলা, মাইকেল, দেবল, সদানন্দ, বৃন্দা বসু, এমনকি অভিজিৎ বাবুরও উপস্থিতি সেখানে থাকা চাই। আর এই ব্যবস্থা করার দায়িত্বটা কিন্তু তোর। সে ঠিক আছে, কিন্তু তুই এত শত। অগ্নি আমায় থামিয়ে বলে, আজ বিকেলে আমি একবার বৃন্দা বসুর বাড়ি যাব। হালদার বলে, কেন? তার মানে কি বৃন্দা বসু রবিশঙ্কর মৃত্যুর সঙ্গে জড়িত? অগ্নি কথাটা উড়িয়ে দিয়ে বলে, ওসব বাদ দাও, এবার বলো তো কি খাবে? আমি বললাম, আগে তুই বল তো কেসটা কি? আরে জানলে তো বলবো। তুই সব জানিস। আরে ধুর বাবা, এখন আমি শিওর নই। আর আমি শিওর না হয়ে যে কোনো কথা বলি না তা তুই খুব ভালো করে জানিস। এবার বল কি খাবি? 1 কাপ চা আর মুড়ি মাখা, ব্যাস। অগ্নি রান্নাঘরের দিকে চলে গেল। ওর সব সময় থাকার লোকটা আজ আসেনি। আমি হালদারের সঙ্গে আমাদের স্কুল লাইফের গল্প করতে লাগলাম। বাইরে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে। হালদার বলে, বর্ষাকালের এই এক সমস্যা। আমি বললাম, আমাদের গোয়েন্দা সাহেবের কিন্তু আবার বর্ষাকাল খুব পছন্দের। কিন্তু এই বর্ষাকালই তো কেসটার মাটি করে দিয়েছে। কিরকম? যেদিন খুন হয় সেদিন রাতে রবিশঙ্করের লিভিং রুমের সুবিশাল জানলাটা কে ভাঙলো তার ফুটপ্রিন্টটাই তো বাইরের বৃষ্টির জলে উধাও হয়ে গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে আশালতাই খুন করেছে। কিন্তু ভদ্রমহিলা এখন কোথায়? কলেজে আশালতা কে তা কেউ বলতে পারে না। আমি অগ্নির ঘরে পায়চারি করতে করতে কেসটা ভাবতে লাগলাম। হঠাৎ একটা ঘুরে বাজল। অগ্নি রান্নাঘর থেকে চেঁচিয়ে পড়ল, এই সূর্য, টিভি প্লাগটা খুলে ফেলতো। আমি প্লাগটা খুলতে গেলাম। প্লাগটা খুলে আমি বাঁ দিকে তাকালাম। জানলার বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ জানলার নিচে টেবিলের দিকে চাইতেই একটা জিনিস আমার চোখে পড়ল। মুক্ত বসানো ডিজাইনার আংটি। আমি হাতে নেওয়া মাত্রই অগ্নি খপ করে আংটিটা আমার হাত থেকে কেড়ে নিল। বললাম, কি হলো এটা? অগ্নি বলে, চা মুড়ি নিয়ে এসেছি, ওটা খা। তুই আংটি ফাংটি কবে থেকে পড়া শুরু করলি? এটা আমার না। তাহলে? ও, কাউকে গিফট করবি বুঝি? তা সে নিশ্চয়ই মহিলা। তাকে মুক্ত আংটি দিতে যাবি কেন? সে কি রাগী মানুষ? হ্যাঁ? বেশি কথা না বলে খেয়ে নে। তিনজনে মিলে চা পালা করে খেয়ে নিলাম। মুড়ি চিবোতে চিবোতে হালদার বলে উঠল, অগ্নির বাবু, আমি একটা কথা কিছুতেই বুঝছি না, আশুতোষের বই রবিশঙ্করের কাছে কেন? আশুতোষের মৃত্যুর পর হয়তো রবিশঙ্কর বইগুলো নিজের কাছেই রেখেছিল। আমি বললাম, এত ট্যালেন্টেড একটা ছেলে কিভাবে অকালে চলে গেল? জানিস, আমি দেখেছি ভালো মানুষের না তাড়াতাড়ি চলে যায়, যেমন রবিশঙ্কর। অমন ভদ্র সভ্য মানুষটাকে যে কে খুন করলো? হালদার বলে,
আশুতোষকে নাকি অনেকে ভার্সেটাইল বলে ডাকত। সবেতেই নাকি ওর গুণ ছিল। খুব ভালো রান্না করতে পারত ও নতুন জিনিস এক্সপ্লোর করার স্বভাব ছিল, নিজেকে নতুনভাবে চেনা। কুইজ কম্পিটিশনেও নাকি ও ফার্স্ট হয়েছিল। একবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওরা কলেজে নাটক করেছিল, রবীন্দ্রনাথের ঠাকুরদা। সেখানে ঠাকুরদার অভিনয় করে ও নাটকে ফার্স্ট প্রাইজ পায়। একটা মানুষ, কিন্তু কত গুণ। আমি বললাম, বৃষ্টি থেমেছে, এখন বেরিয়ে পড়ি। হ্যাঁ, সেই ভালো, আমিও বেরিয়ে পড়ি। অগ্নিজিৎ বাবু, চলি। অগ্নি কোনো কথা বলল না। দেখে মনে হলো পাথরের মতো নিস্পন্দ হয়ে জানলার দিকে তাকিয়ে আছে। আমি ওকে নাড়িয়ে বললাম, কিরে, কি ভাবছিস? না না, কিছু না। তোরা বেরিয়ে পড়, আমি এখন বেরোবো। বৃন্দা বসুর বাড়ি যেতে হবে। আমি বাড়ি ফিরে এলাম। হাত মুখ ধুয়ে কেসটাকে প্রথম থেকে আবার ভাবলাম। কিছুদিন ধরে রবিশঙ্কর বেশ টেনশনে ছিল, ঠান্ডা লেগেছিল। ভীতু প্রকৃতির মানুষ রবিশঙ্কর। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। একটা ছাতা নিয়ে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছি মোড়ের মাথায়, কিন্তু গোয়েন্দা সাহেবের দেখা নেই। হঠাৎ একটা ট্যাক্সি আমার সামনে দাঁড়িয়ে পড়ল। জানলা খোলা মাত্রই গাড়ির ভেতরে অগ্নিকে দেখতে পেলাম। গাড়ির গেট খুলে অগ্নি আমায় বলে, গাড়িতে ওঠ। গাড়িতে উঠে দরজা বন্ধ করে অগ্নিকে প্রশ্ন করলাম, মিস্টার হোমস, হঠাৎ ওয়াটসনের ডাক পড়লো কেন? সেদিনকার মুখোশের হিসাবটা মিলে গেছে। কিভাবে? অগ্নি বলে, কেউ ইচ্ছে করে ভূতের মুখোশটা পরে রবিশঙ্করকে ভয় দেখায়, আর তারপর খুনটা করে। তার মানে? মানেটা পরে বুঝিস। এখন আমরা গোল পার্কে মৃণালিনীর ফ্ল্যাটে যাচ্ছি। কেন? সূর্য, বৃন্দা বসু সেদিন আমাদের অনেক কথাই বলেননি। আজ একটু চাপ দিতেই শুনে মুখ খুলেছেন। কি বললেন? বিয়ের আগে মৃণালিনীর সঙ্গে একজনের সম্পর্ক ছিল। কে সেই ব্যক্তি তা বৃন্দা দেবী জানেন না, তবে সেই ব্যক্তিটিও কিন্তু সঙ্গীত জগতেরই মানুষ ছিলেন। আমার কাছে পুরো কেসটা না আবার ঘেটে গেল। চুপ করে বস, 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। রাত 9:30টার সময় আমরা মৃণালিনীর ফ্ল্যাটে পৌঁছালাম। বৃন্দা বসু ফ্ল্যাটের চাবিটা অগ্নিকে দিয়েছিলেন, তাই তালা খুলে ফ্ল্যাটে ঢুকতে বিন্দু মাত্র অসুবিধায় পড়তে হলো না। দরজা খুলেই অগ্নি কারেন্টের মেন সুইচ অন করলো। লাইট জ্বলার সঙ্গে সঙ্গে দেখে মনে হলো যেন ফ্ল্যাটটা নতুন। অগ্নি বলল, গত বছর কালী পুজোর ঠিক আগে মৃণালিনী পুরো ফ্ল্যাটটা রেনোভেট করান, তাই এত নতুন ঝকঝকে লাগছে। আমি দেওয়ালের রং দেখে অত্যন্ত অবাক হলাম। একজন ফ্যাশন ডিজাইনার হয়ে মৃণালিনীর দেওয়ালের রংগুলো এমন করলো কেন? একদিকে গাঢ় নীল, আবার অন্যদিকে গাঢ় লাল। রঙের গন্ধটাও এখনো কাঁচা রয়েছে। অগ্নি আমায় বলে, সূর্য, তুই এখনই অভিজিৎ বাবুর বাড়ি যা, আর আমি যা যা শিখিয়ে দিচ্ছি ঠিক তাই তাই কর। হালদারকে এখনই এখানে ডাকতে হবে, পুরো ফোর্স নিয়ে এখানে আসতে হবে। মৃণালিনীর মৃত্যুটা স্বাভাবিক নয়। আমার বিশ্বাস মৃণালিনীকেও খুন করা হয়েছে। আজ সন্ধ্যাবেলায় রবিশঙ্করের মৃত্যু রহস্যের সমাধান হবে। সেদিন মৃণালিনীর ফ্ল্যাট থেকে আমি সোজা অভিজিৎ বাবুর বাড়ি চলে যাই, আর গিয়েই বলি, খুনিকে অগ্নিতা ধরে ফেলেছে। কাল দুপুরে আপনার বাড়িতে সব রহস্যের জবনিকা হবে। অভিজিৎ বাবু একটু বিরক্ত হয়েই বলেছিলেন, কেন? আমার বাড়ি কেন? আপনারা কি পেয়েছেনটা কি? এগুলো কি ছেলে খেলা? আমি বলেছিলাম, শুধু আপনি নন, কাল সকলে এখানে উপস্থিত থাকবেন। সকলের সামনে খুনিকে আনা হবে। দুপুরে লাঞ্চ করে আমি একটা ট্যাক্সি ভাড়া করে সোজা অভিজিৎ বাবুর বাড়ি চলে গেলাম।
গাড়িতে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল অগ্নি কেসটা আজ সলভ করতে পারবে তো। খুনি কে, তাও জেনে গেছে। 3টের সময় আমি ও বাড়ি পৌঁছালাম। ঘরে ঢোকা মাত্রই অভিজিৎবাবু বলে উঠলেন, কোথায় কোথায় আপনাদের গোয়েন্দা? আমি বললাম, দাঁড়ান, এত তাড়া কিসের? সদানন্দ বলে উঠল, তারা থাকবে না? আপনাদের জীবনে অফুরন্ত সময় থাকতে পারে, কিন্তু আমাদের সবারই তো কাজ আছে, খেটে খেতে হয়। তা বিনা কাজে তো কেউ পয়সা দেবে না। আপনার কিসের এত তাড়া বলুন তো সদানন্দ বাবু? যার কাজ করে আপনি রোজগার করতেন সে তো এখন নেই, তাহলে এখন কিসের তাড়া আপনার? হুম? সেটার কৈফিয়ত তো আমি আপনাকে দিতে বাধ্য নই। বাধ্য যখন নন তখন চুপ করে থাকুন। আমি অভিজিৎ বাবুকে বললাম, আচ্ছা, মাইকেল বাবু এখনো আসেননি? পাশ থেকে দেবল বলে উঠল, এলে তো দেখতেই পারতেন। তাছাড়া ও আসবেও না, কারণ হেলেই তো ধরা পড়ে যাবে। আমি তো আগেই বলেছিলাম ওই খুন করেছে। কে খুন করেছে সেটা না হয় অগ্নিকেই বলতে দিন, ও এলেই তো সব প্রমাণ হয়ে যাবে। বাইরে একটা গাড়ি থামার আওয়াজ শুনে ভোলা বলে উঠল, ওনারা কি তবে চলে এলেন? দরজা দিয়ে ঘরে ঢুকে এলো মাইকেল। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার, এত দেরি? 8 ঘন্টা লেট। মাইকেল বলে, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। শুধু ভেবেছি কে কে মারলো রবিশঙ্করকে, কিসের এত শত্রুতা ছিল। ভোলা বলে, অমন দেবতুল্য মানুষটারও শত্রু হয়? না না, এ সম্ভব না। আমার তো এক এক সময় সন্দেহ হয়, আদেও কি এটা খুন না আত্মহত্যা। আবার ভাবি, আত্মহত্যা করলেও তার কারণটাই বা কি? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও হালদার আর অগ্নির আসার নাম নেই। অভিজিৎ বাবু আমাকে উদ্দেশ্য করে বলেন, শুনুন, অনেক হয়েছে, এবার রেহাই দিন। আপনারা কি রহস্য সমাধান করবেন তা আমার ভালো করে জানা আছে। এবার যান যান, বেছে বেছে আপনাদের আমার বাড়িতেই রহস্য সমাধানের জায়গা বানাতে হলো। মাইকেল হাত জোর করে আমায় বলে, দেখুন, আমার বাবা হাসপাতালে ভর্তি রয়েছেন। ভেবেছিলাম দুপুরের মধ্যে সব মিটে যাবে আর তারপর হাসপাতালে যাব, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। অগ্নিজিৎবাবু আসবেন, কিছুক্ষণ হেয়ালি করবেন আর তারপর সব বলবেন। আমার কাছে সত্যি এখন এত সময় নেই। আমি বললাম, আপনি তো যেতে পারবেন না মাইকেল বাবু, বাইরে থেকে সারা বাড়ি যে পুলিশ ফোর্সে ঘিরে আছে। অভিজিৎ বাবু বলে উঠলেন, তার মানে? বাইরে থেকে কে একজন যেন বলে উঠল, মানেটা এখন বুঝবেন। বলার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে এলো হালদার এবং অগ্নি। অগ্নিকে দেখা মাত্রই অভিজিৎ বাবু যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। তারপর বললেন, আপনার ব্যাপারটা কি বলুন তো? আমরা সবাই সেই 3টে থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি, আর এখন বাজে 8টা। হালদার বলে উঠল, এই সময়টাতেই তো রবিশঙ্করের খুনটা হয়েছিল, তাই না অভিজিৎ বাবু? দেবল বলে, তার মানে অভিজিৎ দা তুমি? দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা আপনারা অগ্নিজিৎ বাবুকে বলতে দিন। আর শুনুন, পালাবার কেউ চেষ্টা করবেন না, বাইরে পুরো ফোর্স রেডি আছে, সো নো চান্স। আচ্ছা, বৃন্দা বসু এলেন না তো? আমরাই ওনাকে আসতে বারণ করেছি, তাছাড়া উনি আর্থ্রাইটিক পেশেন্ট। সদানন্দ বলে, তাহলে তো আমিও ডায়াবেটিক পেশেন্ট, আমি যাই। হালদার জোর গলায় বলে উঠল, চুপ করে এখানে দাঁড়ান, নাহলে সোজা লকআপে ঢুকিয়ে দেব। অগ্নি এবার মুখ খুলল, দাঁড়াও দাঁড়াও হালদার, এত উত্তেজিত হও না। আমি পুরো ঘটনাটা শুরু থেকে বলি। হ্যাঁ অগ্নিজিৎ বাবু, আপনি বলুন। বেশ, তার আগে ভোলাদার থেকে আমার কিছু জানার আছে। আচ্ছা ভোলাদা, একটু মনে করে দেখো তো, যেদিন রবিশঙ্কর খুন হয় সেদিন সকালে বাড়িতে কে কে এসেছিল? মাইকেল দাদাবাবু এলেন, তারপর একজন পোস্টম্যান, তারপর দিনু এলো, মানে ওই বাড়ির মালি, আর তারপর গাড়ির ড্রাইভার। দাদাবাবু তাকে গাড়ি ধোয়ানোর কথা বলেছিল, রাতেই অনুষ্ঠানে যাবে বলে।
মাইকেল বলে, হ্যাঁ, আমি সকালে গেছিলাম। আগের দিন রাতে ওর ফোনটা সুইচ অফ ছিল বলে তাই পরদিন সকালেই আমি ওর বাড়ি চলে যাই। আর আমি থাকাকালীনই ওই পোস্টম্যান এলো। রবিশঙ্কর আমার সাথে কথা বলছিল বলে ভোলাকে পাঠালো চিঠিটা আনতে। আমি বললাম, অগ্নি, এবার আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, যা বলবি একটু ভেঙে বল। হালদার বলে, রবিশঙ্করের মৃত্যুটা যে স্বাভাবিক নয় তা প্রমাণিত। একটা মানুষ যে অনুষ্ঠানে যাবার জন্য রেডি হয়, ফোনে কথা বলে, সে হঠাৎ পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করবে? না, এ সম্ভব নয়। আর দ্বিতীয়ত, ফোনে কথা বলার সময় মাইকেল রবিশঙ্করকে কে কে বলতে শোনে, আর তারপর সেই মৃদু আত্মনাদ। তাই এটা প্রমাণিত যে রবিশঙ্করের খুন হয়েছিল। অভিজিৎ বাবু কর্কশ গলায় বলে উঠলেন, আরে খুনটা করলো কে, সেটাই তো জানতে চাইছি। অগ্নি বলে, সবুরে মেয়া ফলে, একটু ধৈর্য ধরুন, সব বলছি। রবিশঙ্করের মৃত্যুটা একটা মার্ডার কেস, প্ল্যান্ড মার্ডার। সদানন্দ বলে উঠল, কে খুন করলো? কে নয়, বলুন কারা। খুনটা একজন করেনি, খুনি একাধিক। তার মানে? মানেটা বোঝাতে হলে কিছু বছর আগে থেকে শুরু করতে হবে। ছেলের জন্মের সময় রবিশঙ্করের মা মারা যান। তারপর ম্যাগনোলিয়া হসপিটালের মালিক রজতাভ দত্ত অর্থাৎ রবিশঙ্করের বাবার সান্নিধ্যে রবিশঙ্কর বড় হয়। বাবার বিপুল পরিমাণের সম্পত্তি রবিশঙ্কর ছোট থেকেই দেখে আসছে, ফলে স্বভাবত রবিশঙ্করের মনে জাগে অহংবোধ। কোনো কিছু অর্জন করতে ওকে বিন্দু মাত্র কষ্ট করতে হতো না। বাবার অগাধ টাকা, বর্ধমানের একটা সরকারি কলেজে ডোনেশন দিয়ে রবিশঙ্কর ভর্তি হয়, কেমিস্ট্রি অনার্স। সৌভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত সেই একই কলেজে ভর্তি হয় আশুতোষ মাঝি। দেবল প্রশ্ন করে, আশুতোষ কে? হালদার বলে, যেই কলেজে রবিশঙ্কর পড়তো সেই কলেজেরই স্টুডেন্ট আশুতোষ। পরবর্তীকালে রবিশঙ্কর আর আশুতোষ বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। অগ্নি বলে, আশুতোষ দরিদ্র ঘরের সন্তান। অকালে ওর বাবার মৃত্যু হয়, আর তারপর ওর মায়ের একটা কঠিন অসুখ ধরা পড়ে। গোবরডাঙ্গায় ওদের বাড়ি। আশুতোষ অত্যন্ত ট্যালেন্টেড ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে, মানে যাকে বলা যায় ভার্সেটাইল ক্যারেক্টার। ও নাকি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো, দু একবার কলেজ ফেস্টে গানও গেয়েছিল। খুব হইচই পড়ে যাওয়ার গান শুনে। ছেলেটা অসম্ভব ভালো ঘুরে বেড়াতে পারত, রান্না করতে পারত, এমনকি অভিনয়ও করতে পারত। এক কথায় যাকে বলে মাল্টি ট্যালেন্টেড। গ্রামের ছেলে, তাই ছেলেটার সহজ সরল স্বভাবটাকে ব্যবহার করলো কয়েকজন, কিন্তু কারা? হঠাৎ ফাইনাল ইয়ারে একটা ব্লাস্টে নাকি আশুতোষ মারা যায়। ওর ঝলসে যাওয়া দেহটা আশুতোষের মা আইডেন্টিফাই করতে চায়। তারপর ওর আংটি আর কলেজের আইডেন্টিটি কার্ড দেখে আশুর মা তার মৃত ছেলেকে চিনতে পারে। আমি বললাম, আরে কি আশ্চর্য, ব্লাস্ট হয়ে ঝলসে গেলে আংটি আর আইডেন্টি কার্ড আস্ত রইল কি করে? কারেক্ট, এখানেই আমি আটকে গেলাম। ব্লাস্টে যদি একটা মানুষের শরীর ঝলসে যেতে পারে, তাহলে তার আইডেন্টিটি কার্ড আসতে রইল কি করে? হালদার থেকে আমি জানতে পারি আশুতোষ মারা যায় 25। সত্যি কোইন্সিডেন্স? সদানন্দ বলে, উত্তরটা তাহলে আপনিই দিয়ে দিন। দুটো ঘটনাই সাজানো। আশুতোষ মরেনি, সে বেঁচে আছে। এবার মাইকেল বলে উঠল, কি বলছেন? আশুতোষ বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন এতটা শিওর হয়ে আমি কি করে বলছি যে আশুতোষ জীবিত। আচ্ছা ভোলাদা, তোমার মনে আছে তদন্ত করতে গিয়ে তুমি আমাদের 4টে সাদা কাগজ দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম তো। হালদার বলে, ওই কাগজগুলোই আমাদের আশুতোষ অব্দি নিয়ে গেছে। আমি বললাম, কিভাবে? অগ্নি বলে, 4টে কাগজে 4টে গানের লাইন, আবার প্রত্যেক পেজে নাম্বারিং করা। প্রথম, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দ্বিতীয়, তুমি রবে নীরবে হৃদয়ে মম। তৃতীয়, তুমি কেমন করে গান করো হে গুণী। আর চতুর্থ, আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা।
এই 4টে রবীন্দ্রসঙ্গীতের লাইন আমি ওই 4টে কাগজে দেখেছি, পিঙ্ক পেন দিয়ে লেখা ছিল। তবে সেটা তো ইনভিজিবল ছিল, ভিজিবল কি করে বানালি? সেটা পরে বলছি, তার আগে বলা দরকার এটা কার লেখা। তদন্তের দ্বিতীয় দিনে এসে সূর্য অনেকগুলো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বই খুঁজে পায়। রবিশঙ্করের বুকশেলফে গল্পের বইয়ের মাঝেই সেগুলো রাখা ছিল। এবার মজার কথা হলো, সেই একটাও কেমিস্ট্রি বই রবিশঙ্করের নয়, ওগুলো আশুতোষের। বইয়ের মধ্যে সাধারণত স্টুডেন্টরা সাজেশন কিংবা ইম্পর্টেন্ট পয়েন্টস লিখে রাখে। কলেজ স্টুডেন্ট আশুতোষও তাই করে। রবিশঙ্করের ঘর সার্চ করতে গিয়ে আমরা আরো একটা জিনিস খুঁজে পেলাম, 3টে ধাঁধা কেমিস্ট্রি বইয়ের মাঝেই ছিল। প্রথম ধাঁধা, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মারাম খাঁচা ছাড়া হবে। দ্বিতীয় ধাঁধা, অমাবস্যার নিশীতে তারে বন্দি করেছ বন্ধ ঘরে, লালে নীলে তার নিঃশ্বাস যায়, আর্তনাদ কেউ তার শুনতে না পায়। আর তৃতীয় ধাঁধা, মৃত্যু তোমার দোরগোড়ায়, বাঁচার কোনো নেই উপায়। মাইকেল বলে, ও, এর জন্য ভয় ভয় থাকতো, সেই টেনশন। তার মানে ওকে যে খুন করতে চায় সেটাও বুঝতে পেরেছিল। হ্যাঁ, আর তার জন্যই এত টেনশন, এত ভয়। পটাশিয়াম সায়ানাইড আমায় তাড়া করছে, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মারাম খাঁচা ছাড়া হবে। এগুলো রবিশঙ্করের নিজের বানানো নয়। এই হুমকিমূলক ধাঁধাগুলো পায়, আর তারপর থেকে যত টেনশন। এই 3টে ধাঁধা, ওই 4টে গানের লাইন, আর বইয়ের মধ্যে লেখা সাজেশনগুলো, এসব একজন মানুষেরই লেখা, আশুতোষ। গতকাল হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে গিয়ে আমি তা জানতে পারি, আর এও জানতে পারি যে ওই ধাঁধাগুলো রিসেন্টলি লেখা, অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগেই রবিশঙ্কর এই ধাঁধাগুলো পেয়েছিল। তার মানে এটাই দাঁড়ায় আশুতোষ জীবিত। দেবল বলে উঠল, তা সে এখন কোথায়? আর এই ধাঁধাটারই বা মানে কি? পরপর ঘটনাগুলো না বললে তো আমি পুরোটা বলতেই পারবো না। হালদার বলে, আপনারা সবাই চুপ করুন, অগ্নিজিৎ বাবু যা বলছেন সেটা আগে শুনুন, তারপর আপনারা বলবেন। অগ্নি বলে, নিশ্চয়ই আপনারা ভাবছেন আশুতোষ এখন কোথায়? ওই কি তবে খুন করলো? আর যদি করেও থাকে, তাহলে কেন করলো খুনটা? এসব প্রশ্নের উত্তর দেবার আগে রবিশঙ্করের বৈবাহিক জীবনের কাহিনী আপনাদের শুনতে হবে। আপনারা সকলে বলেছেন সম্বন্ধ করে মৃণালিনীর সঙ্গে রবিশঙ্করের বিয়ে হয়। আবার এও বলেছেন কলেজের বান্ধবী আশালতা ওরফে আশার সঙ্গে রবিশঙ্করের ভালোবাসার সম্পর্ক ছিল, আর এর জন্য রবিশঙ্কর আর মৃণালিনীর ডিভোর্স হয়। বিয়ের আগে মৃণালিনীও একজনকে ভালোবাসত, সেও সঙ্গীত জগতেরই মানুষ। এটা কিন্তু আমি বৃন্দা বসুর থেকেই জেনেছি। বাবা মায়ের ঠিক করে দেওয়া ছেলের সঙ্গে মৃণালিনীর বিয়ে হলো। প্রথম প্রথম তার খুব খারাপ লাগতো, প্রাক্তন প্রেমিককে সে ভুলতে পারে না। কিন্তু আস্তে আস্তে সেও যেন রবিশঙ্করের গানে প্রেমে পড়ে যায়। তাদের মধ্যে একটা সুন্দর স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সম্পর্কে ফাটল ধরল বিয়ের কয়েক মাস পর থেকেই। প্রতি রাতে মৃণালিনী টের পেত যে রবিশঙ্কর তার আড়ালে কারোর সঙ্গে গান নিয়ে আলোচনা করছে। একদিন সে কথার মাঝের অংশটুকু শুনতে পায়। মৃণালিনী জানতে চায় কার সঙ্গে সে কথা বলছে। তখন রবিশঙ্কর জানায় তার কলেজের বান্ধবী, যদিও বান্ধবী নয়, প্রেমিকা আশার সঙ্গে কথা বলছে, আশালতা। এখানেই কাহিনীর মোড় ঘুরে যায়। আপনাদের সবার থেকে আমি জানতে পারি যে রবিশঙ্করের দুটো অদ্ভুত শর্ত ছিল। প্রথমত, ব্যাক স্টেজে কেউ থাকবে না, আর দ্বিতীয়ত, ও প্রথমে গান গাইবে। আর এখানেই জমাট পেতেছে সব রহস্য। অভিজিৎ বাবু বলে উঠলেন, আপনি কি বলতে চাইছেন বলুন তো মিস্টার সেনগুপ্ত? আমি বলতে চাইছি এই যে গানটা রবিশঙ্কর গাইতো না, গানটা গাইতো আশুতোষ। ঘরের মধ্যে সবাই যেন চমকে উঠল। দেবল বলে উঠল, এ কি করে সম্ভব? আপনি কি করে জানলেন? মাইকেল বলে, আপনার কোথাও ভুল হচ্ছে অগ্নিজিৎ বাবু। অগ্নি জোর গলায় বলল, না, আমার কোথাও ভুল হচ্ছে না। এতদিন রবিশঙ্কর সবাইকে ঠকিয়েছে, ওর স্ত্রীকে, আপনাদের, এমনকি পুরো বাংলার মানুষকেও ঠকিয়েছে। রবীন্দ্রসঙ্গীত গায়ক রবিশঙ্কর নয়। আমি ওর লাস্ট প্রোগ্রামের ভিডিওটা দেখেছি।
সেখানে কয়েক জায়গায়ও ঠোঁট মিলছিল না, কারণ গানটা তো রবিশঙ্কর গাইছেই না। ব্যাক স্টেজে তো গানটা অন্য কেউ গাইছে, গান গাইছিল আশুতোষ। অভিজিৎ বাবু বলেন, তাহলে আশুতোষ এখন কোথায়? দাঁড়ান দাঁড়ান, তার আগে আপনাদের আরেকটা সত্যি জানানো দরকার। রবিশঙ্করের প্রাক্তন স্ত্রী মৃণালিনী বসু খুন হয়েছিলেন, তবে খুনটা হয়েছে বেশ বুদ্ধি খাটিয়ে। সদানন্দ বলে, খুলে বলুন, আমরা সত্যি কিছু বুঝতে পারছি না। রবিশঙ্কর যে আশালতার কথা আপনাদের বলেছে, সেই আশালতা বলে পৃথিবীতে কারোর অস্তিত্ব নেই। কাল্পনিক চরিত্র আশালতা। প্রতি রাতে রবিশঙ্কর যার সাথে কথা বলতো, সে আশালতা নয়, আশুতোষ। রবিশঙ্কর আশু বলে ডাকতো আশুতোষকে। সেই আশু শব্দটা কোনোভাবে শুনে ফেলে মৃণালিনী। আশুকে ঢাকতে গিয়েই তৈরি হলো আশা, আশালতা। আর এভাবেই আসল সত্যিটাকে ঢাকতে রবিশঙ্কর আশালতার আশ্রয় নেয়। কারণ এ কথা শুনে হয়তো রবিশঙ্করের স্ত্রী ওকে ছেড়ে চলে যাবে, কিন্তু ওর কেরিয়ার তো নষ্ট হবে না, ওর ঠকানোতে তো কোনো বাধা পড়বে না। অভিজিৎ বাবু বলেন, এসব আপনি কি বলছেন অগ্নিজিৎ বাবু? ভুল কিছু বলিনি, এসব কিছু সত্যি। গত বছর রবিশঙ্কর ও মৃণালিনীর 4 বছরের দাম্পত্য জীবনের ইতি হয়, ডিভোর্স হলো তাদের। তারপর একদিন হঠাৎ কোনোভাবে মৃণালিনী জেনে যায় যে রবিশঙ্কর সবাইকে ঠকাচ্ছে। গানের গলাটা ওর নয়, গানের গলা আশুতোষের। আর এই কথা জানার পর মৃণালিনী রবিশঙ্করকে জানায় যে কণ্ঠ চুরির ব্যাপারটা ও জেনে গেছে। ব্যাস, রবিশঙ্করের মাথায় আগুন জ্বলে যায়। আর তখনই রবিশঙ্কর বলে, আশুতোষ আশুতোষ আশুতোষ, আশুতোষ বলে পৃথিবীতে কেউ নেই, তুমি বেশি জেনে গেছো তাই না? এই বলে রবিশঙ্কর বাড়ি থেকে বেরিয়ে যায়। কি বলা দা, ঠিক বলছি তো? ভোলা বলে, হ্যাঁ, এই বলেই তো দাদাবাবু বেরিয়ে গেল। অগ্নি আবার বলে, তখন কালী পুজো ছিল। মৃণালিনী ফ্ল্যাট রেনোভেট করাচ্ছিল, ঘর রঙও হলো। রঙের লোক ছিল রবিশঙ্করের চেনা। এটা অবশ্য আমি বৃন্দা বসুর থেকেই জেনেছি। সেদিন মৃণালিনীর সঙ্গে ফোনে কথা হবার পর রবিশঙ্কর সোজা চলে গেল সেই রঙের মিস্ত্রির কাছে। টাকা দিয়ে সে তাদের কিনে নিল। সুন্দর করে সে একটা প্ল্যান সাজালো। দেওয়ালে যে রং করা হয় সেই রঙে থাকে লেড, বিশেষ করে গাঢ় যে রঙগুলো হয় ওতে লেডের পরিমাণ থাকে বেশি। রবিশঙ্কর সেই রঙের লোকেদের এমন রং ব্যবহার করতে বলে যেই রঙে লেডের পরিমাণ আছে সর্বাধিক। রবিশঙ্করের কথা মতো ঘর রঙও হলো গাঢ় লাল এবং গাঢ় নীল। মৃণালিনীর ঠিক নিচের ফ্ল্যাটে কালী পুজো হয়। বাইরে ঢাক বাজছে, কাসর ঘন্টার আওয়াজ। ফ্ল্যাট রেনোভেট হচ্ছে বলে মৃণালিনীও কদিন মায়ের বাড়ি ছিল। কালী পুজোর রাতে তালা খুলে নিজের নতুন করে সাজানো ফ্ল্যাটে ঢোকে মৃণালিনী। সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল রবিশঙ্কর। লেডের গন্ধ কোনো অ্যাজমাটিক পেশেন্ট সহ্য করতে পারে না, মৃণালিনীও পারল না। ঘরের মধ্যে ছটফট করতে থাকে মৃণালিনী, এদিকে দরজা বন্ধ। সে চিৎকার করে বাঁচার জন্য, কিন্তু বাইরের ঢাকের আওয়াজে কেউ তো তা শুনতেই পায় না। তারপর দম বন্ধ হয়ে মৃণালিনী মারা যায়। রবিশঙ্কর বাইরে থেকে লকটা খুলে দিয়ে বেরিয়ে আসে। পরদিন সকালে সব জানাজানি হয়। সবাই ভাবে হঠাৎ করে হয়তো মৃণালিনীর শ্বাসকষ্ট হয়, যার পরিণাম মৃত্যু। পুলিশকে খবর দেওয়া হলো না। আর এভাবেই রবিশঙ্কর তার পথের কাঁটাকে চিরদিনের মতো উপড়ে ফেলল। আর এভাবেই ধাঁধার সমাধান হয়ে গেল। অমাবস্যার নিশীতে তারে বন্দি করেছ বন্ধ ঘরে, লালে নীলে তার নিঃশ্বাস যায়, আর্তনাদ কেউ তার শুনতে না পায়। মাইকেল বলে, আপনি এর প্রমাণ দিতে পারবেন? নিশ্চয়ই, সব প্রমাণ আছে। মাইকেল বাবু, প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে পুলিশ কিংবা গোয়েন্দা কথা বলে না। হ্যাঁ, তবে প্রথমে অনুমান আর তারপর প্রমাণ, এভাবেই আমাদের কেস সলভ করতে হয়। সেই রঙের মিস্ত্রিদের আমরা ধরেছি। আজ ওদের জন্যই তো আমাদের এখানে আসতে তো দেরি হলো। পুলিশের দুঘাত খাওয়াতেই ওরা মুখ খুলেছে। তবে আশুতোষ আর আশালতা, এই ব্যাপারটা কিন্তু আমার অনুমান। ব্যাগ থেকে একটা ডায়েরি বার করে অগ্নি বলে, এই দেখুন, মৃণালিনীর ঘর থেকে আমরা এই ডায়েরিটা পেয়েছি। এখানে গত বছর কালী পুজোর ঠিক 1 সপ্তাহ আগে মৃণালিনী একটা লাইন লেখে, কণ্ঠ চুরি যাচ্ছে। আর এই লাইনটা পড়েই
আমার কাছে পুরো ব্লার্ড পিকচারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। তবে চিন্তা করবেন না, সব অনুমান প্রমাণ হয়ে যাবে। মাইকেল বলে, এবার বলুন তো, সব রহস্যের নায়ক আশুতোষ এখন কোথায়? যে আশুতোষ, সেই তো মহাদেব, আবার সেই তো ভোলানাথ, তাই না ভোলাদা? ভোলার চোখে চাহনি পাল্টে গেল। এক অজানা অচেনা আক্রোশ জ্বলে উঠল ওর দুটো চোখে। ভোলা বলে উঠল, কি বলছেন আপনি? কি বলতে চাইছেনটা কি? এই ফলস মাথার চুল, দাড়ি গোফ পরে আর কতদিন এই খেলাটা বজায় রাখবে? সত্যিটা তো একদিন বেরোবারই ছিল। কি 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 কিসব যাতা বলছেন? যা তা যে আমি কিছু বলছি না সেটা তুমি খুব ভালো করে জানো। এই ফলস দাড়ি গোফ, সাদা চুল, এগুলো তো কলেজের ঠাকুরদা অভিনয় করতে গিয়ে পেয়েছিলে, তাই না আশুতোষ? হালদার ভোলার দিকে এগিয়ে গেল। হালদারকে দেখে ভোলা একটু একটু করে পিছুতে লাগলো। তারপর লোহার মতো শক্ত হাতে ভোলার হাত ধরলো হালদার। তারপর একে একে ওর ফলস চুল, মুখের ফলস দাড়ি গোপ টেনে খুলে ফেললো হালদার। অগ্নি বলে, এই নে, এই হলো সকল রহস্যের নায়ক আশুতোষ মাঝি। মহাদেবের আরেক নাম তো আশুতোষ, আবার মহাদেবের অন্য নাম তো ভোলানাথ। আর এর জন্যই মিউজিক চ্যানেলের নাম মহাদেব রাখতে রবিশঙ্কর বদ্ধপরিকর হয়ে ওঠে। কারণ আশুতোষ, তুমি নিশ্চয়ই বলেছিলে নাম পাল্টালো, নামের মানেটা যেন না পাল্টায়। সত্যি, আজ মহাদেব না থাকলে রবিশঙ্কর যে গলায় সুরই পেত না। কারণ ব্যাক স্টেজে তো মহাদেব ওরফে আশুতোষ ওরফে ভোলাদাই গান করে। সত্যি কি সুন্দরভাবে রবিশঙ্কর নিজ হাতে গলাটাকে তৈরি করেছে। মানতে হবে, রাখে মহাদেব মারেকে। কি আশুতোষ, আমি কি কিছু ভুল বললাম? ভোলা রূপী আশুতোষ এবার মুখ খুলল। না, আপনি কিচ্ছু ভুল বলেন, সব সব সত্যি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জানোয়ারটার জন্য গান গাইতাম। কারণ গান গাইলেই তো প্রতি মাসে 25,000 টাকা ছিল আমার। অভিজিৎ বাবু বলেন, 25,000 টাকা মানে? আশুতোষ বলে, আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন আমার মায়ের এক কঠিন অসুখ ধরা পড়ে। কলেজে ঢুকে রবিশঙ্করের সাথে আমার প্রথম বন্ধুত্ব হয়, যাকে বলে বিশ্বস্ত বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ওকে আমি সব কথা বলি, এমনকি আমার মায়ের অসুখের বিষয়েও বললাম। হঠাৎ আমার মায়ের চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন হয়। জানতে পারি যে রবিশঙ্করের বাবার হাসপাতাল আছে। আমি কিছু সাহায্য চাইবার আগেই রবিশঙ্কর নিজের সাহায্যের হাতটা এগিয়ে দিল, বলল, তোর মা তো আমারও মারে, আমাদের হাসপাতালেই তোর মায়ের চিকিৎসা হবে, টাকা পয়সা নিয়ে তোকে ভাবতে হবে না। ব্যাস, খুব খুশি হয়েছিলাম। প্রথম দিকে সত্যিই ভালো লাগতো, কিন্তু পরে ওদের আসল রূপটা বেরিয়ে এলো। রবিশঙ্কর এবং রজতব দত্ত, এরা দুজনই আমায় হুমকি দিল, আমি যদি রবিশঙ্করের হয়ে গান না গাই তবে ওরা আমার মাকে মেরে ফেলবে। আসলে আমি গ্রামের ছেলে তো, তাই শুরুতে বুঝতে পারিনি যে শহুরে মানুষের সাহায্যের পিছনে স্বার্থ লুকিয়ে থাকে। আর এভাবেই আশুতোষ থেকে আমি ভোলায় পরিণত হলাম। রবিশঙ্কর আমায় বলে গান গাইলেও প্রতি মাসে আমায় 25,000 টাকা দেবে। মৃণালিনীর সঙ্গে বিয়ের পর রবিশঙ্কর গোলপার্কে ওই ফ্ল্যাটে থাকা শুরু করে, আর আমি এখানে রজতব দত্তের সঙ্গে। গানের এই নাটকটার বিষয় মৃণালিনী কিছুটা আঁচ করতে পারে। সেই থেকেই শুরু হলো আবার এক নতুন অভিনয়, আশালতার আর রবিশঙ্করের সম্পর্কের গল্প। এই চাকর হয়ে বেঁচে থেকেই আমি আমার মার কাছে প্রতি মাসে 25,000 টাকা দিয়ে আসতাম। আমার মা তো সরল সোজা, তাই এই ঝলসে যাওয়া বডির মধ্যে আমার আইডেন্টিটি কার্ড দেখে ভেবে ফেললো আমি হয়তো সত্যিই মারা গেছি।
কিন্তু প্রকৃত অর্থে সত্যিই ওরা আশুতোষকে মেরে ফেলেছে। বাইরে খোলসটা থাকলেও অন্তরটা যে একেবারে শেষ হয়ে গেছে। অগ্নি বলে, কি বলছো আশুতোষ? তুমি যে তোমার কণ্ঠে বেঁচে আছো, তোমার গানে, তোমার রবীন্দ্রসঙ্গীতে, কিন্তু আজ যে আমাকে কুৎসিত সত্যিটা প্রকাশ করতেই হবে। রবি শঙ্করকে খুনটা তো তুমিই করেছো, তাই না? হ্যাঁ, আমি খুন করেছি, বেশ করেছি, খুন করেছি। যে ছেলে 3টে জীবন নষ্ট করেছে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বললাম 3টে জীবন মানে? হালদার বলে, মানেটা অগ্নিজিৎ বাবু আপনি বলুন। অগ্নি পকেট থেকে একটা আংটি বের করে দেবলের দিকে এগিয়ে বলে, দেখুন তো দেবল বাবু, এই মুক্ত বসানো ডিজাইনের আংটিটা আপনার কিনা? আমি উৎসাহের সঙ্গে বললাম, এই তো, এই আংটিটাই তো কাল তোর টেবিলের উপর দেখলাম। এটা আপনার দেবল বাবু? দেবল বলে, না না না, এটা আমার না। অগ্নি বলে, কিন্তু সেদিন আপনার বাড়িতে ছবিতে তো এই আংটিটাই আপনার হাতে পড়া দেখলাম, তাই না? এমন মুক্ত বসানো ইউনিক ডিজাইনের আংটি, এটা আপনার, রেখে দিন আপনার কাছে, এই নিন। তুই এটা কোথা থেকে পেলি? হালদার উত্তর দিল, তদন্ত করতে এসে রবিশঙ্করের বাড়ির পাশে ওই গাছগাছালি ঝোপের মধ্যে মুখোশটার সঙ্গে পাওয়া গেছিল এই আংটিটা। অগ্নি বলে, সেদিন ভুতুরে সত্যিটা নয়, আপনি বলুন। দেবল এবার মুখ খুলল, হ্যাঁ, আমি মৃণালিনীকে ভালোবাসতাম। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু মৃণালিনীর বিয়ের পর আমাদের সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু এর জন্য আমি রবিশঙ্করকে খুন করিনি। ও যে আমার মৃণালিনীর খুনি, তাই ওকে খুন করেছি। এর জন্য আমার কোনো ক্ষোভ নেই। খুন করেছি, বেশ করেছি। একদিন কথায় কথায় ভোলার মুখে জানতে পারি যে রবিশঙ্করই মৃণালিনীকে খুন করেছে, আর তারপর আরো এক সত্যি জানতে পারলাম, ভোলার মুখে আশুতোষের আসল পরিচয়। ছদ্মবেশী ভোলাই যে আশুতোষ তা আমি জানতে পারি। আশুতোষ বলে, মৃণালিনীর বাস্তব সন্দেহটাই ওর মৃত্যুর কারণ হয়ে উঠল। গত বছর কালী পুজোর কয়েকদিন আগে হঠাৎ মৃণালিনী যাদবপুরের বাড়িতে চলে যায়, আর তখনই জানতে পেরে যায় যে ভোলাই আশুতোষ আর আশুতোষই আশালতা।